আজকে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, বিশ্ব ঐতিহ্য দিবস। এই ঐতিহ্য দিবস 18ই এপ্রিল প্রত্যেক বছর হয়। সেই 1982 থেকে শুরু হয়েছে বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা। যে কেন পালন করব বা ঐতিহ্য ব্যাপারটাই বা কি? কিছু পুরনো কাজকর্ম, পুরনো অ্যাক্টিভিটিস, পুরনো কর্মকাণ্ড যেগুলো আমাদের ছিল সেগুলোকে বাঁচিয়ে রাখা, যাকে ইংরেজিতে ওরা প্রিজার্ভেশন বলছে, বাঁচিয়ে রাখা। এইটা হচ্ছে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। আর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবার জন্যই মাঝে মাঝে বছরে অন্তত একবার করে স্মরণ করিয়ে দেওয়া আমাদের সবাইকে, যে ওরে ঐতিহ্য কিন্তু বাঁচিয়ে রাখ। এটা তোমার বুঝে গেলে আমি তুমি বলছো সব ছাত্রছাত্রীর মতো আমার, কিন্তু পরের প্রশ্ন তুমি আমায় করবে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে কি দরকার, ঐতিহ্যকে বাঁচানোর দরকারটা কি? ঠিক কথা, ঐতিহ্যকে বাঁচিয়ে কি লাভ? আমার ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচিয়ে লাভটা কি? প্রশ্ন। ওখানে ভেঙে চুড়ে দিয়ে ওখানে 50 তলা একটা বিল্ডিং বানালেই তো হাজার হাজার লোকের ওখানে সাশ্রয় হয়। ওটা রেখে কি লাভ? একটু আমাদের মনে প্রশ্ন উঠতে পারে। তাহলে বলি অগ্রগতি, ভালো করে লক্ষ্য করো অগ্রগতি কি, তাহলে আমরা এই প্রশ্ন উঠতে পাবো। অগ্রগতি মানে হচ্ছে চলমান। এই যে আমি যাচ্ছি এটা হচ্ছে অগ্রগতি। এই দাঁড়িয়ে আছি এটা অগ্রগতি নয়, এটা আমি স্থবির দাঁড়িয়ে আছি চুপ করে এক জায়গায়। কিন্তু পৃথিবীর সভ্যতা কোনোদিন চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সভ্যতা সব সময় এগিয়ে চলেছে, এটাই সভ্যতার বৈশিষ্ট্য। এগিয়ে চলেছে এবং তুমি আমি লক্ষ লক্ষ এলিমেন্ট এই সভ্যতার অংশ, যারা আমরা এই চলমান সিভিলাইজেশনকে এগিয়ে চলতে সাহায্য করছি। তাহলে আমি এগোচ্ছি, এই দেখো এটা হচ্ছে এগোচ্ছি, এটা চুপ করে দাঁড়িয়ে আছি, এটা আমি এগোচ্ছি। খুব ভালো করে দেখো কেন অতীতকে আমায় স্মরণ করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। কেন দেখো, ধরো আমার ডান পাটা আমি এগিয়ে দিয়েছি, এই যে দাঁড়িয়ে আছে এটা আমার হচ্ছে বর্তমান। এই দেখো ভবিষ্যৎ এগোচ্ছে, দেখেছো সামনে ডান পাটা এগিয়ে গেছে, আমি ভবিষ্যতের দিকে এগোচ্ছি। আমার ডান পাটা আছে ভবিষ্যতের দিকে আর বাঁ পাটা আছে আমার অতীতে। দেখো ভালো করে দেখো, বাঁ পাটা। এই অতীতটাকে ওখানে রেখে, অতীতে রেখে তুমি কি এগোতে পারবে কিনা দেখো, চেষ্টা করে দেখো। এরকম করে এগোতে পারবে? এরকম করে, এরকম করে সামনে পা সামনে থাকবে, পেছনে পাটা পেছনে থাকবে? পারবে না। অতীতটাকে তুমি যদি সামনে না নিয়ে আসো তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। এই জন্য বাঁ পাটা অতীতটা এইরকম করে নিয়ে আসতে হবে সামনে, তবে কিন্তু এগোলে এক পা। তখন অতীতটাই হলো ভবিষ্যৎ আর বর্তমান ভবিষ্যৎটা হলো অতীত, ডান পাটা। আবার তুমি অতীতটাকে সামনে নিয়ে আসলে তবে কিন্তু এগোতে পারবে। অর্থাৎ অতীত ছাড়া আমরা কিছুতেই এগোতে পারবো না। এই কারণে ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বাঁচাতে হবে আমাকে। তার জায়গায় ওই বিরাট বিরাট বিল্ডিং করা যাবে না। আমি ছবিতে দেখাবো কিভাবে সব ভেঙে ফেলা হয়েছিল, দেখাবো একটা দুটো, বেশি না। বাকিটা দেখাতে গেলে হোল নাইট এখানে প্রোগ্রাম করতে হবে। দেখি কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ ডে, আগেই বললাম আমরা। দেখি, আচ্ছা এটা তো ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আমরা বিষয়টা আজকে হচ্ছে বাংলাতে যে সমস্ত হেরিটেজ সাইটস, যে বিজ্ঞানের হেরিটেজগুলো রয়েছে সেই নিয়ে একটুখানি আমরা বলবো, শুধু বাংলাতে। সারা পৃথিবীর কথা বললে তো সারাদিন ধরে আমাদের এই আলোচনা সবাই থাকতে হবে, তা বলছিলাম। বেশ, পরেরটা আমার মা, আজকে আমি ডেডিকেট করলাম মাকে। এইটা আমি একটা ডেফিনিশন তৈরি করেছি যে কেন আমরা হেরিটেজ ডেকে পালন করবো। এই দেখো ডেফিনিশনটা এইভাবে করেছি আমি, ওদের যা ডেফিনিশন তার বাইরে এটা গিয়ে করেছি যে হেরিটেজ ইজ আওয়ার পাস্ট অ্যাক্টিভিটিস রিলেটেড টু সায়েন্স অ্যাজ এ হোল, সব সায়েন্স, কালচার, আর্কিটেকচার, টেকনোলজি, হিস্ট্রি, লিটারেচার and many other aspects in the course of
দি সিভিলাইজেশন। সিভিলাইজেশন সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এইগুলোকে মনে করা, এইগুলোকে প্রিজার্ভ করা, পূর্বে প্রিভিয়াস সমস্ত অ্যাক্টিভিটিস প্রিজার্ভ করা, এটাই হলো হেরিটেজকে বাঁচিয়ে রাখার পথ। তাকে একদিন অন্তত যদি আমরা মেনে চলি, এই পেছনে যে ছবিটা, ওই ছবিটা হচ্ছে, ছবিটা চিনতে পারছো পেছনের বাড়িটার ছবিটা? হাজারদুয়ারি, রাইট, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, এটা ঠিক ঠিক, বেশ। আর আগের ছবিটা চিনতে পেরেছো? এই ছবিটা, এই ছবিটা, এইটা শিবপুরের, আচ্ছা, বোটানিক্যাল গার্ডেনের। এটা যেন এইটা এত বড় জায়গা দখল করে আছে, এটা প্রায় 260 বছর বয়স হলো এই বট গাছটার, এবং এত বড় জায়গা দখল করে আছে, এত বড় জায়গা কোনো একখানা গাছ সারা পৃথিবীতে দখল করে নেই। সবচেয়ে বড় জায়গা দখল করে আছে এটা সারা পৃথিবীর, এটি সবচেয়ে বিউটি আমাদের শিবপুরে। বেশ, এবারে এসো, এই জন্য আমি বলছি উই হ্যাভ টু অনার দোজ অ্যাক্টিভিটিস অ্যান্ড দি পিপল। যে সমস্ত মানুষ এইসব তৈরি করেছে হেরিটেজ সাইটস গুলো, তাদেরকে আমাদের সম্মান জানাতে হবে, এটাই আমার বক্তব্য আর কি। তো আসুন, এই যে বাড়িটা, এই বাড়িটা কি চিনতে পারবে? এই বাড়িটা হচ্ছে রাজা নবকৃষ্ণদেবের বাড়ি, এই উত্তর কলকাতা হাতিবাগানের কাছে রাজা নবকৃষ্ণদেব, তার বাড়ি এটা। বেশ, পরেরটা দেখি আমরা। এটা ওয়ার্ল্ড হেরিটেজ ডে, তার একটা থিম আছে এবছরে 2024 সালে ওয়ার্ল্ড হেরিটেজ ডে একটা থিম। থিম মানে ভাবনা, প্রত্যেক বছর থিমটা পাল্টে যায়। আজকে এবছরের থিমটা হচ্ছে ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। মানে আমরা নতুন নতুন কিছু আবিষ্কার করব এবং সেটা বিভিন্ন বিষয় হবে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা এক্সপ্লোর করব, আমরা ভাববো, ভাবনা চিন্তা করব এবং তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এই হচ্ছে এবছরের থিম। বেশ, নাও আসি আমরা, খুব শর্টে বলবো আমরা সায়েন্স হেরিটেজ অফ বেঙ্গল। বেঙ্গলের এত হেরিটেজ যে আমরা শেষ করতে পারবো না, আমরা অল্প করে এনেছি, এটা আমাদের ড্রব্যাকস, তবু সেই অল্প কথাই বলবো। ধরা যাক রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের কন্ট্রিবিউশন বিশাল, 250 বছর চলে গেল জন্মের রাজা রামমোহন রায়, এই 2022 চলে গেল। তিনি একটা চিঠি লিখেছেন, এই যে চিঠিটা, he wrote an important letter to Lord Amherst। ওনার সময় 1823 সালে উনি একটা চিঠি লিখছেন, ওই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড আমহার্স্ট, তাকে একটা চিঠি লিখছেন। চিঠিতে কি লিখেছেন জানো? চিঠিতে লিখেছে যে স্যার, আপনি আমাদের দেশে এসে আপনার শাসন করছেন, তা আমাদের দেশের ছেলে মেয়েদের পড়ালেখার কথা একটু ভেবেছেন? রামমোহন রায় বলছেন পড়ালেখার কথা একটু, আজকে আমরা হয়তো পড়ালেখা করছি, কিন্তু এই লোকটার জন্য তিনি চিঠিতে লিখছেন পড়ালেখার কথা ভেবেছেন, বিশেষ করে বিজ্ঞানের পড়ালেখা করা, কি কি পড়তে হবে তিনি বলে দিয়েছেন। দেখুন চিঠিটা, দেখো বাবা, এই চিঠি, সেই রামমোহন রায়ের চিঠি, এই যে 1823 সালে 11 ডিসেম্বর লিখেছেন। এই যে এখানে সব লেখা আছে, উনি বলছেন কি কি পড়তে হবে। উনি বলছেন যে আমাদের পড়তে হবে এই যে কেমিস্ট্রি, অ্যানাটমি, ফিলোসফি, ন্যাচারাল ফিলোসফি, ফিজিক্স আর কি, এইসব পড়তে হবে। আরও তিনি বলেছেন যে যদি পড়ালেখা করানোর মতো টিচার না পাওয়া যায়, এখানে পাওয়া যাওয়ার কথা না, মানে ওর সময় তো টিচারই ছিল না আমাদের বাংলায়, ভারতবর্ষেই ছিল না, বাংলা তো দূরের কথা, তাহলে নিয়ে আসুন আপনার দেশ থেকে, মানে ইংল্যান্ড থেকে টিচার নিয়ে আসুন, নিয়ে এসে আমাদেরকে পড়ান। তুমি ভাবো, আজ থেকে প্রায় 200-250 বছর আগে, 200 বছর আগে উনি কথাটা বলছেন, কেন তখন পড়ালেখা সায়েন্সের তো কোনো ব্যাপারই ছিল না, তবুও তিনি বলছেন যে সায়েন্সের পড়াশোনাগুলো করাতে হবে। আর যদি ইনস্ট্রুমেন্ট অ্যাপারেটাস না পাওয়া যায়, তাহলে ফিজিক্স পড়তে গেলে তো কিছু অ্যাপারেটাস দরকার, একটা ম্যাগনেটিক দরকার, কেমিস্ট্রি পড়াতে গেলে কিন্তু রিয়েজেন্ট দরকার, সেগুলো যদি না পাওয়া যায়, সে কথাও তিনি লিখেছেন। তাহলে আপনার দেশ থেকে আপনি বই, সায়েন্সের বই এবং ইনস্ট্রুমেন্ট, অ্যাপারেটাস, এসব আপনার দেশ থেকে নিয়ে আসুন, নিয়ে এসে আমাদের ছেলে মেয়েদের পড়ান। এই হচ্ছে রাজা রামমোহন রায়। আরো অনেক কথা বলা যায়, কিন্তু আজকে আমরা ছোট ছোট করে বলবো। পণ্ডিত মধুসূদন গুপ্ত 1806 থেকে 1856, এই যে
আগে আগেরটা একটু দেখিয়ে দিয়ে আরেকবার। আগে এই যে ছবিটা দেখছো, এটা স্কেচ, এই স্কেচটা আমারই আঁকা আর কি। এই স্কেচটা এটা রামমোহন শাহরুখ গ্রন্থে গেছে, এটা এই আঁকাটা। পরেরটা দেখো, এটাও এই যে মধুসূদন গুপ্ত অয়েল পেন্টিং, এটাও আমার আঁকা। এটা ক্যালকাটা মেডিকেল কলেজে ঝুলছে অ্যানাটমি লেকচার থিয়েটারে। তো এইটা ইনি আবার দারুণ একটা কাজ করলেন। 1836 সালে 10th জানুয়ারি ইনি করলেন কি, একটা ডেড বডি ডিসেকশন করলেন কলকাতা মেডিকেল কলেজে। কেন? আমরা জানি ডাক্তারি পড়তে গেলে ডেড বডি না কেটে পড়া যায় না। কেউ আজ পর্যন্ত সারা পৃথিবীতে একজন ডাক্তারও বেরোয়নি যে ডেড বডি কাটেনি। অর্থাৎ ডেড বডি ডিসেকশন করে শিখতে হয় মানুষের শরীরের ভেতরে সমস্ত অংশ। একে বলা হয় অ্যানাটমিক্যাল ডেড বডি ডিসেকশন। এখানেও তাই, এই কলকাতা মেডিকেল কলেজে প্রথম 2 বছর ডিসেকশন করতে হয়, 5.5 বছর তখন ছিল কোর্স। প্রথম 2 বছর আমাকেও করতে হয়েছে, ডেড বডি ডিসেকশন করতে হয়েছে। যারা ডাক্তারি পড়বে তোমরা, তোমাদেরও করতে হবে ডেড বডি ডিসেকশন, যে কলেজেই পড়ো না কেন, যে মেডিকেল কলেজেই পড়ো না কেন। সেই মেডিকেল কলেজের প্রথম ডেড বডি ডিসেকশনটি শুরু করেছিলেন ইনি, মধুসূদন গুপ্ত। এই তখন মেডিকেল কলেজের একজন শিক্ষক অ্যানাটমি পড়াচ্ছে, কেউ করছে না। ওনার শিক্ষক আরেকজন, কলকাতা মেডিকেল কলেজে আরেকজন শিক্ষক, উনি তখন শিক্ষক মেডিকেল কলেজে ইনি। কিন্তু সাহেব শিক্ষক যিনি, তার নাম ছিল হেনরি হ্যারি গুডিভ। গুডিভ তিনি করলেন কি, ডেড বডি না যদি ডিসেকশন করা যায় তাহলে কিন্তু অ্যাফিলিয়েশন চলে যাবে। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে তৈরি হলো। অ্যাফিলিয়েশন কোথায় হবে? কলকাতা মেডিকেল কলেজ যখন তৈরি হলো 1835 সালে, তখন সারা ভারতবর্ষে কোথাও কোনো ইউনিভার্সিটি ছিল না। ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটিটার নাম হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি। 1857 সালের 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্ম। ওই একই বছরে আরো 2টি ইউনিভার্সিটি হয়েছিল 1857-এ, ম্যাড্রাস ইউনিভার্সিটি, এখন চেন্নাই যার নাম, আর বম্বে ইউনিভার্সিটি, এখন যার মুম্বাই নাম। এই 3টি ইউনিভার্সিটি 1857 সালে তৈরি হয়েছে। আর মেডিকেল কলেজ তৈরি হলো 1835 সালে, অনেক বছর আগে। তাহলে কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাটাচ রইল? নেই তো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টা হলো লন্ডন বিশ্ববিদ্যালয়। লন্ডন বিশ্ববিদ্যালয় বলছে ডিসেকশন শুরু করেছো, এরা বলছে এখনো পাওয়া যায়নি। আর মেডিকেল কলেজের যিনি সেক্রেটারি ছিলেন, তিনি একজন নন মেডিকেল পার্সন, কিন্তু শিক্ষাক্ষেত্রে দারুণ মেন্টার, তার নাম ডেভিড হেয়ার। তিনি মেডিকেল কলেজের সেক্রেটারি। তিনি বলছেন, তিনি অস্থির হয়ে উঠছেন, ডেড বডি ডিসেকশন না হলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে, মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে। তিনি পাঁচিল করছেন। এমন সময় ইনি এলেন, স্যার এই তো মধু, এনাকে বলছি, তুমি কে ঠিক করলে ডিসেকশন কবে হবে? আমি তো কোনো পথ পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে অ্যাপ্লিকেশন চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, মেডিকেল কলেজ উঠে যাবে। স্যার আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি আছি, আমি করব। তুমি করবে? এদিকে তো সমাজের যে সমস্ত সমাজপতি, তারা তো রে রে করে তেড়ে যাচ্ছে। তারা বলছে এখানে যদি মরার ওপর কেউ ছুরি চালায় তাকে খুন করবে। কি করবে তুমি? স্যার আমি কাউকে ভয় পাই না স্যার, আপনি বলছেন ডিসেকশন করতে, আমি করবই স্যার। শুরু কর। আর এক মাস্টারমশাই গুডি, তিনি একটা ডেড বডি এনে, এই কলকাতা মেডিকেল কলেজে যেটা তোমরা দেখো থামালা বিল্ডিং, সেইখানে একটা টিনের চালের একটা ঘর ছিল, সেইখানে ডেড বডিটা টেবিলে রাখা হলো। ছাত্র 49 জন ছাত্র প্রথম ব্যাচে মেডিকেল কলেজে, সারা ভারতবর্ষে ওই প্রথম ব্যাচ মেডিকেল কলেজে, ক্যালকাটা মেডিকেল কলেজে। 49 জন এসে মাঝে মাঝে দেখছে, চলে যাচ্ছে, ভয় পাচ্ছে, পালিয়ে যাচ্ছে। 3 দিন ধরে এইভাবে দেখানো হলো।
তারপর দিন এলো 10th জানুয়ারি, 10 জানুয়ারি, ওই ওপরে লেখা আছে 1836। 10ই জানুয়ারি এলো, কোন ছাত্র আর ঘরে ঢুকছে না, সব ছাত্র দরজার বাইরে। ওরা দরজার ঝিলিমিলি, ওই খড়খড়ি থেকে ভেতর দিকে তাকিয়ে আছে, কি ঘুরছে ভেতরে, ডেড বডির ওখানে। ওই দরজা দিয়ে ঢুকছে মধুসূদন গুপ্ত, ডিসেকশন করবেন, ফার্স্ট ডিসেকশন ইন ইন্ডিয়া, নয়, ইন এশিয়া। ইনি করতে ঢুকছেন, হাতে একটা ছুরি, যাকে আমরা বলি স্ক্যালপেল, ইনি ঢুকছেন। ছাত্ররা সব ছেড়ে দিলেন, ঢুকে গেলেন। ছাত্ররা আবার দরজার বাইরে খড়খড়ি তুলে তুলে দেখছেন কি হচ্ছে। ডেড বডি মাথায় দিকে, পা দিকে, এরকম ভাবে শুয়ে আছে। এরকম মাথার কাছে দাঁড়িয়ে আছেন মাস্টারমশাই ডক্টর হেনরি হ্যারি গুডি। এসো, এদিকে এসো। ডেড বডি ডান দিকে। মধুসূদন এলেন, এখানে দাঁড়ালেন। ডক্টর গুডি এখানে। স্যার বলুন, ছুরিটা হাতে না বলুন স্যার, কোথায় ডিসেক্ট করতে হবে? হাত কিন্তু কাঁপছে না, অত্যন্ত অসম সাহসী এই ভদ্রলোক, অসম সাহসী। উনি দেখালেন, এইখান থেকে একেবারে আম্বেলিকাস পর্যন্ত, যে নাইকুঙ্গুলি বলে, এইখান থেকে একটা ডিসেকশন দাও, ডিপ ডিসেকশন। স্কিনটা যাবে, বেরোবে, স্কিনটা পুরোটাই যাতে কাটে, ভেতরে যে ফ্যাটি লেয়ারটা আছে কাটে, এই পর্যন্ত দাও। তারপর দুদিকে ছাড়াবে। স্যার ঠিক আছে স্যার, একদম ঠিক আছে, ফার্স্ট ক্লাস, ওকে ওকে। জয়যাত্রা শুরু হলো, বিজ্ঞানের জয়যাত্রা। সেই 10th জানুয়ারি 1836 বিজ্ঞানের জয়যাত্রা দিয়ে ইনি শুরু করলেন। অন্তত মেডিকেল সায়েন্স এগিয়ে গেল, ভারতবর্ষের মেডিকেল সায়েন্স এগিয়ে গেল 1000 বছর। আজও আমরা ওই অন্ধকারে পড়ে থাকতাম উনি যদি এটা না করতেন। বেশ, পরেরটা দেখি আমরা। এই বইটা উনি লিখেছেন, ডক্টর পণ্ডিত মধুসূদন গুপ্ত, 1849। এই বইটা লিখেছেন লন্ডন ফার্মাকোপিয়া। এইটা হচ্ছে মেডিকেল কলেজ। এই বাড়িটা, এই স্কেচটা ছেলে করেছে আমার, তখন ওর বয়স ছিল 12 বছর। ওই মেডিকেল কলেজের সামনে বসে এই স্কেচটাও করেছে, আমি সেই স্কেচটাই আনলাম। এই 93-তে ওর তখন 12 বছর ছিল বয়স। এখানে বসিয়ে দেওয়া হয়েছিল ওকে, ওর ছবিটা রেখেছে। বেশ, পরের লোক 1809 সালে জন্ম। এর নাম হচ্ছে উইলিয়াম ব্রুক ও শনেসি, WB ও শনেসি। এই হচ্ছে ও শনেসির ছবি। ইনি ছিলেন মেডিকেল কলেজের কেমিস্ট্রি আর ফার্মাকোলজির প্রফেসর, ওই একই সঙ্গে, যে সময় মধুসূদন গুপ্ত ছিল একই সঙ্গে। কিন্তু এর একটা অন্য পরিচয় আছে, ওই যে সেই অন্য পরিচয়টা জানানোর জন্য ওর ছবিটা দিয়েছেন। অন্য পরিচয়টা হচ্ছে ইনি ভারতবর্ষে, বিশেষ করে বাংলায়, প্রথম টেলিগ্রাফ চালু করলেন। তোমরা টেলিগ্রাফ দেখোনি? এইখানে BITM এর মিউজিয়ামে টেলিগ্রাফ ছিল, আছে কিনা জানি না, এখনো আছে, পুরনো টেলিগ্রাফ হয়তো আছে এখানে দেখানোর জন্য, তোমরা দেখে নেবে। এই টরেটক্তা বলে যাকে বাংলায়। টেলিগ্রাফ ছিল প্রথম টেলিকমিউনিকেশনের, প্রথম যুগে একদম টেলিগ্রাফ দিয়ে শুরু হয়েছিল, যার প্রথম টেলিকমিউনিকেশন পৃথিবীর ইতিহাসে, সেটাই হচ্ছে টেলিগ্রাফ। তার আগে কিছু ছিল, পাখি দিয়ে, বাঁদর দিয়ে এখান থেকে ওখানে খবর আদান প্রদান, সেটাকে ধরছি না আমরা ধরছি প্রথম যান্ত্রিক, সেটা হচ্ছে এই টেলিগ্রাফ, প্রথম টেলিকমিউনিকেশন। সেইটা শুরু করলেন এখানে। ওর গবেষণার দিকটা দেখানো হয়েছে, এইখানে ওনার ছবিতে দেওয়া হয়েছে। উনি করলেন কি, এই যে আমাদের গঙ্গার আউটরাম ঘাট, কলকাতায় আউটরাম ঘাট থেকে গঙ্গার ধার বেয়ে বেয়ে দক্ষিণ দিকে তিনি খুঁটি পুঁতলেন আর তার নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত এতটা রাস্তা তিনি টেলিগ্রাফিক ওয়্যার বসিয়ে দিলেন। এখান থেকে টরেটক্তার মাধ্যমে ইনফরমেশন যাচ্ছে ডায়মন্ড হারবারে। শুধু তাই নয়, তারপরে আরো এগোলো আগ্রা পর্যন্ত। আমি দেখাচ্ছি আগ্রা ছবি। এই সমস্ত যন্ত্র আগ্রাতে 800 মাইল দূরে
1854 সালে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত এই টেলিগ্রাফিক যন্ত্র বসে গেল। এই যে পুরনো যন্ত্র এগুলো, আর এই হচ্ছে সেই সময়কার টয়লেটার যে হাত দিয়ে চালু করা হতো আর কি। এটা বেশ। তারপরের মানুষটার নাম হচ্ছে রাধানাথ সিকদার। এই 1813 থেকে 1870। একে তোমরা ছিল, নামটা শুনেছি, নিশ্চয়ই শুনেছিল নাম, রাধানাথ সিকদার। ইনি প্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের উপরে সর্বোচ্চ শৃঙ্গ, সেইটা তিনি আবিষ্কার করে বললেন যে এই শৃঙ্গটাই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ইনসিডেন্টালি সেই শৃঙ্গের নামটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। নামটা সবাই জানো? আগে আবিষ্কার হয়েছে ওইটা সর্বোচ্চ, পরে ওর নাম হয়েছে মাউন্ট এভারেস্ট। এভারেস্টের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ওই সর্বোচ্চ শৃঙ্গ আবিষ্কার করা, কোনো সম্পর্ক ছিল না। কেননা আবিষ্কার হয়েছিল 1852 সালে। রাধানাথ সিকদার আবিষ্কার করলেন এই যে দেখা যাচ্ছে শৃঙ্গটা, এর নাম হচ্ছে শৃঙ্গ নম্বর 15। এই 15 নম্বর শৃঙ্গটাই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, 29,002 ফুট। তিনি ক্যালকুলেশন করে বলে দিলেন। অনেকের ক্যালকুলেশন তার কাছে আসতো, সমস্ত ক্যালকুলেশন করে নিয়ে তিনি মূল যে ক্যালকুলেশনটা করলেন, গণনাটা করলেন, সেখান থেকে বেরিয়ে এলো ওইটাই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ 1852। বঞ্চিত করা হলো, ওখানে বই লিখেছে বঞ্চিত করা হলো। কিসে বঞ্চিত করলো? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গর নামটা হওয়া উচিত ছিল ওর নামে। কার নামে হলো? এভারেস্টের নামে। এভারেস্টের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ওই মাপের। এভারেস্ট অত্যন্ত বড় মাপের পণ্ডিত, ম্যাথামেটিক্সে তিনি ছিলেন রাধানাথ সিকদারের মাস্টার মশাই, শিক্ষক। প্রতি মুহূর্তে রাধানাথ সিকদারকে তিনি পড়িয়েছেন, শিখিয়েছেন এই কাজগুলোতে। কিন্তু তিনি অনেক আগেই চলে গেছেন ইংল্যান্ডে, রিটায়ার করে। 1843-তে তিনি চলে গেছেন লন্ডনে তার বাড়িতে। আর উনি আবিষ্কার করেছেন 1852। কত বছর পরে? 9 বছর পরে। ওর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ওর নামেই, এভারেস্টের নামেই হয়ে গেল সর্বোচ্চ শৃঙ্গ। এই হচ্ছে এভারেস্ট শৃঙ্গ, আমরা দেখতে পাচ্ছি। এই যে হচ্ছে রাধানাথ সিকদার, এবং এই রাধানাথ সিকদার এই অয়েল পেন্টিংটা আমার আঁকা। এই অয়েল পেন্টিংটা রয়েছে ওই সল্ট লেকে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট একটা আছে, সেখানে এই অয়েল পেন্টিংটা আমরা রয়েছে। বেশ, এই দেখো কি করে মাপজোক করা হতো, কি করে ম্যাপ তৈরি করা হতো, যাকে বলা হয় সার্ভে, জরিপ করা, যেটা বিজ্ঞান। সার্ভে ইজ অলসো এ টাইপ অফ সায়েন্স। সার্ভেয়াররা করতেন, তাদের অঙ্কেতে আউটস্ট্যান্ডিং নলেজ না থাকলে হতো না। এবং এই যে দেখো পদ্ধতি, একটা সার্ভে করার পদ্ধতি, পুরো একটা জায়গাকে তিনি সার্ভে করছেন এইভাবে এঁকে এঁকে, ট্রিগোনোমেট্রি সাহায্য নিয়ে। এই পুরোটার নাম হচ্ছে, পদ্ধতিটার নাম হচ্ছে রে, RAY, ট্রেস, RATRACE, ট্রেস, রে ট্রেস মেথড। এই পদ্ধতিটা এভারেস্ট শুরু করেছিলেন, কিন্তু পদ্ধতিটার আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন রাধানাথ সিকদার। এই পদ্ধতিতে আজও সার্ভে করা হয়। এই মানুষগুলো সম্পর্কে জানি কত কম আমরা। এগুলো তো আমাদের অ্যাসেট, এগুলো তো আমাদের ঐতিহ্য, এগুলি তো আমাদের হেরিটেজ। ও যে দেখো পাশে এইখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা। এই ছবিটা এই যে পদ্ধতি, এটা মাপজোক করা হচ্ছে। এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছ তোমরা, ও পাশে 2-3টে লোক রয়েছে, টাওয়ার। এই পাশে তাঁবুতে সব বিজ্ঞানের কাজকর্ম, অঙ্কের কাজকর্ম, আর যত সব ইনস্ট্রুমেন্ট এটা ওটা পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে। এই ছবিটা 1932 সালে আঁকা। এই ছবিটা তখন কাজ করছিলেন, আর এক ভদ্রলোক বসে বসে এঁকেছিলেন। এই ছবিটা পূর্বে এঁকেছিলেন। এই টাওয়ারটা কোথায় জানো? দেখেছো এই টাওয়ারটা? এই টাওয়ারটা আমাদের হেরিটেজ। আমাদের অনেক সৌভাগ্য যে এই টাওয়ারটাকে ভেঙে ফেলেনি, এখনো আছে, তোমরা দেখে নেবে। এই জন্যই বলা,
এই টাওয়ারটা রয়েছে শ্যামবাজার থেকে বিটি রোডে ঢোকো, পাইকপাড়ার দিকে দেখতে পাবে ডান দিকে এই টাওয়ারটা এখনো আছে। এই টাওয়ারটা তৈরি হয়েছিল 1832-তে। 1932 চলে গেছে, 100 বছর, আরো অন্তত 80 বছর 90 বছর চলে গেছে, টাওয়ারটা আজও বাঁচিয়ে রাখা গেছে। দিস ইজ আওয়ার হেরিটেজ। এই টাওয়ারের ওপরে দাঁড়িয়ে রাধানাথ সিকদার কাজ করতেন। আরো একটা টাওয়ার আছে ওই বিটি রোডের উপরে। এই দুটো টাওয়ার, এদের দূরত্ব হচ্ছে 6.5 মাইল, আজকের দিনে 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার পথ এইভাবে মেপে মেপে করা হয়েছে। এইভাবে এই সবই প্রোডাক্ট হচ্ছে রাধানাথ সিকদারের। আমার পরের দুটো ছবি দেখাচ্ছি। এইটা হচ্ছে এই পাইকপাড়ার টাওয়ার, আর এইটা হচ্ছে 6.5 মাইল দূরে আরেকটা টাওয়ার বিটি রোডের উপরে, খড়দা হল। আমি সবাইকে বলবো তোমরা এটা দেখে নেবো, কোন দিন ভেঙে ফেলবে, এদের তো কোনো এদের অনেক গুণ, ভেঙে ফেলবে 4টে বাড়ি বানিয়ে ফেলবে। এটা দেখে নিও। এই দুটো টাওয়ারের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। এই টাওয়ারটা খড়দায়, এই টাওয়ারটা শ্যামবাজার থেকে একটু এগিয়ে পাইকপাড়া থেকে। এই যে ছবিটা দেখছো, এইটার নাম হচ্ছে গ্রেট থিওডোলাইট ইনস্ট্রুমেন্ট। এটা একটা টেলিস্কোপের মতো। ওরা যে আগের ছবিটা দেখলে বুঝতে হবে, এই যে মেথডটায় ওরা সার্ভে করতো অঙ্ক কষে ট্রিগোনোমেট্রিকে হেল্প নিয়ে, সেইটা কি করে বের করতো? এইরকম থিওডোলাইট যন্ত্র দিয়ে। এইটাই এর মাথায় বসিয়ে দিত ওরা, বসিয়ে দিয়ে এই মাথায় এর মাথায় বসিয়ে ওরা সার্ভে করতো, ম্যাপ তৈরি হতো। আজকের দিনে ম্যাপ তৈরি করা তো ইয়ের মতো, জলের মতো হয়ে গেছে, ওপরে চলে যাচ্ছে গিয়ে ম্যাপ করছে। ভাবো তো, ওপরে কোনো যাওয়ার কোনো প্রশ্ন নেই, নিচে বসে ম্যাপ তৈরি হচ্ছে, নিখুঁত ম্যাপ। কি করে করছে? এইভাবে, এই রাধানাথ সিকদারের এই পদ্ধতি, এই ম্যাপ তৈরি হচ্ছে। বেশ। অক্ষয় দত্ত আরেকজন, 1820 সালে জন্ম, 1886 সালে মারা গেছে। আমি জানি না, সব নামগুলো একটু পরিচয় করে দিচ্ছি তোমাদের সঙ্গে। আমরা পড়েছি কিন্তু ভুলে যাচ্ছি, একটু মনে করিয়ে দিচ্ছি। এই দেখো অক্ষয়, এই ছবিটা আমার আঁকা। অক্ষয় কুমার দত্ত প্রথম তিনি একটা বাংলায় বিজ্ঞান বই লিখলেন, বাংলা ভাষায়। তার আগে কেউ বাংলা ভাষায় বিজ্ঞান বই লিখেছেন, সুখপাঠ্য হয়েছে, এরকম হয়নি। ইনি প্রথম যে বাংলায় এমন একটা বিজ্ঞান বই লিখলেন যেটা আমাদের সুখপাঠ্য হলো, আমরা বুঝতে পারছি পড়াটা করি যে বিজ্ঞান এই বইটার নাম ছিল ভূগোল। 1841 ভুল হয়ে গেছে, 1841 তিনি ভূগোল নামে এই যে বইটার প্রথম পাতাটা এনেছিলেন, এই বইটা 1841 তিনি লিখলেন। তাই আজকে আমরা বাংলায় যে পড়াশোনা করছি বিজ্ঞান, শুধু এই জন্য। বেশ, পরেরটা আমরা দেখি, একজন করে বলে যাচ্ছি। এই দেখো অক্ষয় কুমার দত্ত শেষ জীবনে ওই হাওড়াতে বালি বলে একটা জায়গা আছে, গঙ্গার ধারে, তিনি বাড়ি করলেন। গঙ্গার ধারে একটা বাড়ি করলেন, অনেকটা জায়গা। সেই জায়গার মধ্যে তিনি বাগানের মধ্যে, মাঝখানে একটা দোতলা বাড়ি, বাগানের মধ্যে তিনি করলেন কি, প্রচুর সায়েন্টিফিক মেটেরিয়ালস, ইনস্ট্রুমেন্ট, সমস্ত কিছু তিনি এক্সিবিট করলেন। সেখানে গাছ আছে প্রায় 1200 থেকে 1400 রকমের গাছ। প্রত্যেকটা গাছ তিনি নাম জানতেন, প্রত্যেকটা গাছের ক্যারেক্টারিস্টিক জানতেন, বৈশিষ্ট্য জানতেন। তিনি আদর করতেন গাছে, বুঝতে লেখা আছে, তিনি গাছের ডালে আদর করতেন, আয় বাবা, বাছা বাবা ইত্যাদি কিছু করতেন। আর কি ছিল? সমস্ত রকমের স্টোন, সমস্ত রকমের ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সমস্ত রকমের কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট, সমস্ত রকমের বিজ্ঞানের ইনস্ট্রুমেন্ট, অসংখ্য বিজ্ঞানের ছবি, এমন কিছু বিজ্ঞানীর ছবি, সায়েন্টিস্টের ছবি। 5খানা সায়েন্টিস্টের অয়েল পেন্টিং ছিল তার কাছে ওই বাড়িতে। আর উনি সেই 5 জনকে এমন দোতলায় টাঙিয়ে রেখেছিলেন যাতে তিনি শুলে 5 জনকে একসাথে দেখতে পান, এমন ভাবে তিনি টাঙিয়ে রেখেছিলেন। এই 5 জন কি জানো উনি টাঙিয়ে রেখেছিলেন? ভগবান বিশ্বাস করতেন না, উনি বিশ্বাস করতেন এই বিজ্ঞানীরাই আমার ভগবান। একজন হচ্ছে আইজ্যাক নিউটন,
এখানে আমি জানি না ছবি এনেছি কিনা দেখি, আনিনি। একজন হচ্ছে আইজ্যাক নিউটন, দ্বিতীয় জন হচ্ছে হাক্সলি, তৃতীয় জন হচ্ছে জন স্টুয়ার্ট মিল, চতুর্থ জন হচ্ছে আমাদের বায়োলজির যে ইভলিউশন, বলো ইভলিউশন কার? ডারউইন, চার্লস ডারউইন, এটি 4 নম্বর। আর 5 নম্বর কে জানো? যাকে না দেখলে তিনি জল খেতে পারতেন না, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তিনি বলতেন এই হচ্ছে আমার জীবনের ধ্রুবতারা, ইনি না থাকলে আমি এগোতে পারতাম না। আমি তোমাদের সেই কথা বলবো। বেশ, পরেরটা দেখো। ওর বাড়ি এই ভগ্নাবশেষ হয়েছে, এটাও প্রায় ধরে নাও 15 বছর আগে। এই বাড়ি দোতলা বাড়ি, এইটার ভগ্নদশা। বাড়িটার নাম হয়েছে সমর উদ্যান, এই বাড়িটার ভগ্নদশা। তারপরে দেখলে আরো কান্না পাবে। এই বাড়িটা এই হলো, এটা 2014-তে এই বাড়িটা এই অবস্থা হয়েছে, ভেঙে পড়েছে। তারপরে এই বইটা রেয়ার বই, দেখে না, এই রয়েছে আমার কাছে বইটা। এই বইটা হচ্ছে রেলের টাইম টেবিল। ভারতবর্ষের ইতিহাসে রেলের টাইম টেবিল, তোমরা দেখেছো টাইম টেবিল কখনো? বই বেরোয়, রেল কখন ছাড়ে, কখন আসে, কোন রেল কখন ছাড়ে, সমস্ত বইতে লেখা থাকতো। তাকে বলা হতো রেলের টাইম টেবিল বই। প্রত্যেক বছর বেরোতো, এখান থেকে বেরোতো, শিয়ালদা থেকে বেরোতো, হাওড়া থেকে বেরোতো, প্রত্যেক বছর। এইটা প্রথম কবে বেরিয়েছিল জানো? 1854 এবং কে টাইম টেবিলটা বানিয়েছিল জানো? অক্ষয় কুমার। এটাই প্রথম। সারা ভারতবর্ষে তিনি রেল কখন ছাড়বে, কখন যাবে, কতটা কত ভাড়া ইত্যাদি সব তিনি লিখেছিলেন 1854। মনে রেখো 1854তেই হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চলেছিল, 15ই আগস্ট। আবার একবার রিপিট করছি, হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চলেছিল 15ই আগস্ট সেই বছরই 54 সালে। কিন্তু ভারতে রেল আগের বছরই চলেছিল, অর্থাৎ 1853 সালে বম্বে থেকে থানে পর্যন্ত ওইটি প্রথম রেল চলাচল ভারতবর্ষে। বেশ, আমরা বইতে দেখালাম তোমাকে। বিদ্যাসাগর মশাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই, তিনি সমাজ সংস্কারক, বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, নিশ্চিত কোনো সন্দেহ নেই। অসংখ্য মহিলাদের স্কুল বানিয়ে দিয়েছিলেন পড়ালেখা করার জন্য, নাহলে মহিলা তো অন্ধকার ঘরে পড়ে থাকতো। তিনি শুরু করলেন, দিন কটার বেতনকে নিয়ে তিনি শুরু করলেন। সেই বিদ্যাসাগর মশাই যখন মানুষ রোগগ্রস্ত হয়ে যেত, অসুখ, জ্বর, কলেরায়, বসন্তে ভুগত, কাতর হয়ে উঠত, তখন তিনি ছুটে যেতেন। একবার 1867, 68, 69 সালে এই দেখা যাচ্ছে, এই বর্ধমানের ওখানে ম্যালেরিয়া জ্বর শুরু হলো। কোনো চিকিৎসা ছিল না ম্যালেরিয়া। আজকে চিকিৎসা আছে, আমরা চিকিৎসা করলে ভালো হয়ে যায়। কোনো চিকিৎসা ছিল না ওই সময়। শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে বর্ধমানে, তার আশপাশে, বর্ধমান তার আশপাশে 10 কিলোমিটার জায়গা জুড়ে। ছুটে গেলে কি হচ্ছে? কেউ দেখছে না, মানুষ মারা যাচ্ছে। আমার দেশের মানুষ, আমার বাংলার মানুষ মারা যাচ্ছে ওখানে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই। তিনি ছুটলেন, ওষুধ নিয়ে গেলেন, কাপড় চোপড় নিয়ে গেলেন, খাবার দাবার নিয়ে গেলেন, গিয়ে সেই সমস্ত ওষুধ ডাক্তারও নিয়ে গেলেন, নিয়ে গিয়ে শুরু করলেন চিকিৎসা সেন্টার বর্ধমান তার আশপাশে। ফিনিক্স পাখির মতো শ্মশান থেকে উঠে দাঁড়ালেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেঁচে গেল হাজার হাজার মানুষ। এই তো আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। আচার্য জগদীশ চন্দ্র বসু 1858 থেকে 1937। এই দেখো, তিনি যে ওয়্যারলেস আবিষ্কার করেছেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু প্রথম আবিষ্কার করলেন যে এরকম ভাবে চলে যেতে পারে, মাইক্রোওয়েভ চলে যেতে পারে এরকম ভাবে ফাঁকা জায়গা দিয়ে, কোনো তার লাগে না। তিনি বললেন এমনকি দেওয়াল ভেদ করে চলে যেতে পারে, এটা তিনি বললেন এবং সেটা পরীক্ষা করে দেখালেন। আজকে যেটা টাউন হল, হাইকোর্টের সামনে টাউন হল আছে, দেখেছো তোমরা? এই টাউন হলে তিনি পরীক্ষা করে দেখালেন যে একটা ছোট্ট এক্সপ্লোসিভ এই ঘরে রাখা হলো, ওই দেওয়ালের ওপারে
একটা এক্সপ্লোসিভ রাখা হলো, আর এই ঘর থেকে তিনি এই যন্ত্রটা, এই যে যন্ত্রটা মাইক্রো প্রডিউস করছে যন্ত্রটা তিনি নিজে হাতে তৈরি করেছিলেন, করে তিনি এখান থেকে সুইচ টিপলেন আর ওই দেওয়ালের ওপারে এক্সপ্লোসিভটা ফেটে গেল। এখান থেকে তিনি ওই মাইক্রোওয়েভটা পাঠিয়ে দিয়েছেন। বেতারকে আবিষ্কার করেছে, রেডিওকে আবিষ্কার করেছে, আমরা সেই তর্কে যাচ্ছি না। এটাতে তিনি প্রথম আবিষ্কার করেছেন, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তারপর তিনি অন্য জিনিস করলেন, তিনি উদ্ভিদ জগতে চলে গেলেন, প্ল্যান্ট ফিজিওলজি, প্ল্যান্ট অ্যানাটমি, এইসব নিয়ে তিনি পড়াশোনা শুরু করলেন, বোটানি পড়াশোনা শুরু করলেন, এবং তিনি দেখলেন যে গাছ কেমন করে ধীরে ধীরে বাড়ে, তার সব কিছু বাড়ছে। এই হচ্ছে সেই যন্ত্র। তিনি এটাও তিনি তৈরি করেছিলেন নিজের হাতে, টেস্কোগ্রাফ। এই জন্য বোস ইনস্টিটিউটে গেলে তোমরা দেখতে পাবে, এসব ওরা দেখায়, তোমরা দেখতে পাবে, সব এক্সিবিট করে রাখা আছে, সেটা দেখে নেবে তোমরা। বেশ, এই বইটা লিখলেন আচার্য জগদীশ চন্দ্র বসু, অব্যক্ত। ফ্যান্টাস্টিক। বিজ্ঞান কি করে সাহিত্য হয়ে যায়, বা সাহিত্য কি করে বিজ্ঞান হয়ে যায়, এইরকম পৃথিবীর সেরা একজন বিজ্ঞানী এই বই লিখতে পেরেছেন। এই কারণে, এই জন্যে কেউ যদি বিজ্ঞানী সাহিত্য চর্চা করে তার গুরুত্ব অনেক বেশি, বা কোনো সাহিত্যিক যদি বিজ্ঞান চর্চা করে তার গুরুত্ব অনেক বেশি। একজন বিজ্ঞানী সাহিত্য চর্চা করছে, তার নাম কি? আচার্য জগদীশ চন্দ্র বসু। আর একজন সাহিত্যিক বিজ্ঞান চর্চা করছে, তার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখাবো তাকে আমি। বেশ, এই হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুর, 1861 তার জন্ম। তিনি 1918 সালে, আজ থেকে 100 বছরের খানিকটা বেশি আগে, তোমরা সবাই করোনা দেখেছো, কিন্তু ঠিক 100 বছর আগে করোনার চেয়েও ভয়ঙ্কর একটা মহামারী শুরু হয়েছিল সারা পৃথিবীতে। তার নামটা মনে আছে তোমাদের? 100 বছর আগে করোনার চেয়েও ভয়ঙ্কর ছিল। আসতে বাবা, তার নাম কি ছিল মনে আছে কারণ? না, স্মলপক্স তার আগে ছিল। 100 বছর আগে ভয়ঙ্কর, না প্লেগ না, প্লেগও অনেক মানুষ মেরেছে, কিন্তু পোলিও না, কলেরাও না, সবই হয়েছে, কিন্তু ভয়ঙ্কর আক্রমণ ছিল না। কালাজ্বরও না, এত ভয়ঙ্কর ছিল না। কি বল, কে বললো? ফ্লু। এই ঠিক বলেছে, স্প্যানিশ ফ্লু, স্প্যানিশ ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ভয়ঙ্কর ছিল। আসতে বাবা, এই স্প্যানিশ ফ্লুতে কত লোক মারা গেছে শুনলেই তোমরা বুঝে যাবে এত ভয়ঙ্কর মহামারী আর পৃথিবীতে হয়নি, অন্তত 1000 বছরের মধ্যে হয়নি। স্প্যানিশ ফ্লু 1918 থেকে 1921 সাল পর্যন্ত দাপিয়ে বেরিয়েছে। কত লোক মেরেছিল জানো? সারা পৃথিবীতে কত কোটি লোককে মেরেছিল জানো? 170 কোটি, 8 থেকে 10 কোটি মানুষকে মেরেছিল সারা পৃথিবীতে। 170 কোটিটা কি আমি বলছিলাম, মুখ দিয়ে বেরিয়ে গেল, সেটা হচ্ছে পৃথিবীর লোক সংখ্যা। আজকে 700 কোটি লোক সংখ্যা। 1918-তে লোক সংখ্যা ছিল 170 কোটি, তার মধ্যে থেকে 8 থেকে 10 কোটি মানুষকে খুন করেছিল এই স্প্যানিশ ফ্লু। তাহলে কম্পেয়ার করুন, করোনা 2.5 বছরে কত লোককে মেরেছে পৃথিবী জানো? কোন হিসেব আছে তোমাদের কাছে? করোনা সারা পৃথিবীতে কত লোককে মেরেছিল জানো? বলো বলো। না, আরো বেশি, প্রায় 70 লক্ষ মানুষকে মেরেছিল। কোটিতেই পৌঁছতে পারেনি, তাও 700 কোটি মানুষ। আর এ মেরে দিয়েছিল 7 থেকে 8 কোটি। আর 5.5 তুমি যেটা বললে, 5.5 লাখ, এটা হচ্ছে ভারতে। ভারতের স্ট্যাটিস্টিক্স বলছে ভারতে 5.5 লক্ষ মানুষ মারা গেছে। ও ওয়েস্ট বেঙ্গলে কত মানুষ মারা গেছে জানো করোনায়? 19,000 মানুষ মারা গেছে, তার মধ্যে ডাক্তারই মারা গেছে 150। আমরা তো মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। আমিও যেভাবেই হোক, তুলনাই হয় না স্প্যানিশ ফ্লুর সঙ্গে, এত মানুষ মেরেছিল। আর রবীন্দ্রনাথ দেখছেন শান্তিনিকেতন, বোলপুরে একের পর এক মানুষ পট পট করে মরে যাচ্ছে স্প্যানিশ ফ্লুতে। অস্থির হয়ে রবীন্দ্রনাথ ঘুরছেন,
কি করবো কি করবো আমি, আমার ছেলে মেয়েরা সব মরে যাচ্ছে, আমার শিক্ষকরা মরে যাচ্ছে শান্তিনিকেতনে। তিনি অস্থির হয়ে পায়চারি করছেন। রাত বিরেতে উঠে পড়াশোনা শুরু করলেন কি করে বাঁচানো যায় এই সমস্ত মানুষদের, যাতে স্প্যানিশ ফ্লু থেকে এরা বেঁচে যাবে। হবে না স্প্যানিশ ফ্লু, এরা স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হবে না, কি করা যায়। পড়াশোনা করছেন, আয়ুর্বেদ বই পড়ছেন, হোমিওপ্যাথি বই পড়ছেন, আমাদের অ্যালোপ্যাথি বই পড়ছেন, সব পড়ছেন। পরে তিনি একটা ওষুধ আবিষ্কার করলেন, আয়ুর্বেদ ওষুধ। 5 রকমের জড়িবুটি মিশিয়ে তিনি একটা ওষুধ আবিষ্কার করলেন, তৈরি করলেন। এবং তিনি বললেন এই ওষুধটা যদি প্রত্যেকে 1 চামচ করে খায় রোজ, তাহলে সেই ব্যক্তির আর স্প্যানিশ ফ্লু হবে না। এই ওষুধটা তিনি নাম দিলেন পঞ্চতিক্ত পাঁচন। 5খানা জড়িবুটি, এই যে পঞ্চতিক্ত পাঁচন, পরের ছবিটা দেখলেই বুঝতে হবে। এই হচ্ছে পঞ্চতিক্ত পাঁচন তিনি তৈরি করছেন। কি কি আছে 5টাতে? তিওরি, নীল, গুলঞ্চ, থানকুনি এবং নিশিন্দা। এই 5 রকমের জড়িবুটি দিয়ে তিনি তৈরি করলেন পঞ্চতিক্ত পাঁচন। এবং রোজ ভোরবেলায় উঠে তিনি ওই আগের দিন রাত্রে তৈরি করতেন, করে ওই তার শান্তিনিকেতনের ওইখানে তিনি করতেন কি, ঘুম থেকে তুলতে সব, এই হোক এটা খা, পরের ঘরে দিয়ে এই হোক এটা খা, এই আমি খেয়ে নিন, এই তুমি খাও, সবাইকে খাইয়েছেন। কিন্তু সাহিত্যিক দরকার ছিল না এসব করার। একটা মানুষের ঝিল কি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা কি, এটা উনি শিখিয়ে গেছেন আমাদের। একজন কবি কামিনী রায় বলেছিলেন, তোমার মেনে চলবে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। অবনী মানে পৃথিবী। আসে নাই কেহ অবনী পরে, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে। এটা যেদিন আমরা মানতে পারবো সেদিন পৃথিবীটা স্বর্গরাজ্য, কোনো সন্দেহ নেই। বেশ, আমরা দেখি তারপর একটা, এই রবীন্দ্রনাথের লেখা বিজ্ঞানের বই বিশ্ব পরিচয়। এই রবীন্দ্রনাথের লেখা বিশ্ব পরিচয় বিজ্ঞান বই, এটা অ্যাস্ট্রোনমি বই, যদি বিজ্ঞানের বই। তাহলে একজন সাহিত্যিক ও বিজ্ঞান চর্চা করেছেন। এই বইটা তিনি 1937 সালে বইটা বেরিয়েছিল। বইটা তিনি উৎসর্গ করেছিলেন আচার্য সত্যেন্দ্রনাথ বসুকে। বেশ, পরেরটা দেখি আমরা। এই হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এনারও জন্ম 1861 সালে। এই যে 1861 সালে তিনি আবিষ্কার করলেন, এই যে দেখা যাচ্ছে আবিষ্কার করছেন, তিনি আবিষ্কার করলেন মার্কিউরাস নাইট্রাইট 1896 সালে। পৃথিবী বিখ্যাত হয়ে গেল আবিষ্কার করে। কিন্তু আমাদের হেরিটেজ, এই হেরিটেজ আর কোথায় আছে? বাংলায় আছে। দেখলি বুঝতে পারবে তোমরা। ইনি বই লিখলেন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, 2 ভলিউম। এইটা ভলিউম 1, ভলিউম 2, এই 2টো বই রয়েছে আমার কাছে। তোমরা এই বইটাও পড়বে, বইটা পাওয়া যায়, এখনো পাওয়া যায়, নতুন করে প্রিন্ট হয়েছে, বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কাছে রিপ্রিন্ট করেছে, তোমরা পড়বে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এইখানে আমাদের কেমিস্ট্রির হেরিটেজ সবটাই রয়েছে। আগে কি ছিলাম আমরা, সেইগুলো থেকেই তো আমরা হয়ে এসেছি। এইটা যেটা আমি দেখালাম প্রথমে, পা এগিয়ে দেওয়ার কথা বললাম। বেশ, ইনি ডাক্তার ইন্দুমাধব মল্লিক, 1869 জন্ম, 47 বছর বয়সে মারা যান 1917 সালে। ইন্দুমাধব মল্লিক তিনি আবিষ্কার করলেন ইকমিক কুকার 1910 সালে। ইকমিক কুকার কিভাবে কাজ করে এখানে ডেমনস্ট্রেট করা আছে। এই হচ্ছে ইকমিক কুকার, আমার বাড়িতে আছে। ওই কবি অলোক দত্ত ওর বাড়িতে আছে একটা। এই যে ইনি ডাক্তারবাবু, কিন্তু কলকাতা মেডিকেল কলেজের একজন ডাক্তার। ইনি তখন যদি গিনেস বুক থাকতো তাহলে ইনি গিনেস বুকে নাম উঠতে এলেন। কি কারণে? এত ডিগ্রি ডিপ্লোমা করেছেন ইনি। 47 বছর বয়সে তিনি 8খানা বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছেন। প্রথমত তিনি এমবি করেছেন তো নিজের সাবজেক্ট, তারপর তিনি এমডি করেছেন নিজের সাবজেক্ট, তারপর তিনি ফিজিওলজিতে এমএসসি করেছেন, তিনি জুলজিতে এমএসসি করেছেন, তিনি ফিলোজফিতে এমএ করেছেন,
তিনি বোটানিতে এমএসসি করেছেন, তিনি ল পাস করেছেন, আর তার বাকি ছিল কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং পাস করা। সেটা করতে পারেননি বলে তিনি অকালে মারা গেছেন আমার ধারণা। এতটা ট্যালেন্টেড ছিলেন। তিনি ডায়াবেটিসের গবেষক ছিলেন। ওর আমলে যখন ডায়াবেটিস নিয়ে কেউ ভাবেনি, তখন উনি ভাবছেন 1910 সাল নাগাদ। এর নাম কি? ডাক্তার ইন্দু মাধব মল্লিক। এনার নাতিকে সবাই চেনে, ছেলের ছেলেকে সবাই চেনে। এনার ছেলের ছেলের নাম হচ্ছে রঞ্জিত মল্লিক, এবার সবাই চিনে গেছে। এনার ছোট ছেলের নাম হচ্ছে উপেন্দ্রনাথ মল্লিক, তার ছেলের নাম হচ্ছে রঞ্জিত মল্লিক। তার মেয়ের নামটা বললাম না, সবাই তো এক বাক্যে চিৎকার করবে। এর বাড়িতে, রঞ্জিতদার বাড়িতে আমাকে রঞ্জিতদা ডেকেছিলেন 2 বছর আগে, 2 বছর না 19 সালে, 5 বছর আগে আমাকে ডেকেছিলেন যে দাদু আপনি এসে ইন্দু মাধব মল্লিক সম্পর্কে বলুন, আমরা অত জানি না আমার ঠাকুর দাদা সম্পর্কে, আপনি বলুন। আমি গেছিলাম, আমি গিয়ে ওদের বাড়িতে, ভবানীপুরের বাড়িতে, মল্লিক বাড়িতে আমি গিয়ে দীর্ঘ একটা লেকচার দিয়েছিলাম এনার সম্পর্কে। সবাই ছিল, ওরা সব শুনেছিল। যাই হোক, আমরা দেখি ইনি জর্জ এভারেস্ট, যে এভারেস্টের কথা আগে এসেছি। ইনি যে হেরিটেজটা রেখে গেলেন বাংলায়, সেই হেরিটেজটার নাম হচ্ছে দি গ্রেট আর্ক। ভালো নামটা খালি শুনে রাখো, দি গ্রেট আর্ক। গ্রেট আর্কের কাজটা হচ্ছে এই যে দেখো, দেখো ভারতবর্ষের ম্যাপ তৈরি হয়ে গেছে একখানা। এই যে দেখছো হিজিবিজি যে মনে হচ্ছে, এগুলো হিজিবিজি নয়, এই সমস্ত হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ক্যালকুলেশন। বড় হলে বুঝতে পারবে। তোমরা এই ছবিটা ইন্টারনেটে দেখে বড় করে দেখো কি কাণ্ড করেছেন উনি। এই কাজটা করতে ওর সময় লেগেছিল ধরে নাও 12-14 বছর, এবং কাজটা কমপ্লিট করে তবে বিদেশে, বাইরে নিজের দেশে গেছে। এবং বাংলা থেকে ও শেষ করেছেন 1843, এইখানে শেষ করে তিনি চলে গেলেন লন্ডনে। এই কাজটা পুরো করে গেছিলেন দি গ্রেট আর্ট। আমরা এই জন্যে ভারতের ম্যাপটা কি রকম তা জানতে পেরেছি। এই কাজটা কত মানুষ মারা গেছে যেন কাজটা করতে গিয়ে। কেন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হতো, নদী নালার উপর দিয়ে যেতে হতো, এখান থেকে ওখান থেকে সাপদ সংকুল সমস্ত সাপ থেকে শুরু করে বিভিন্ন রকমের সাপদ, বাঘ, ভালুক, এদের আক্রমণে অসংখ্য মানুষ মারা গেছে। আর সব কাঁধে করে এসে যন্ত্রপাতি নিয়ে যেতে হতো এক জায়গা থেকে এক জায়গায়, পুরো ওই নিচে থেকে ওপর পর্যন্ত, এই দিক থেকে ওদিক পর্যন্ত। এই কাজটাতে কত মানুষ মারা গেছে একজন লিখেছেন, একজন হিস্টোরিয়ান লিখেছেন। 19 শতকে মানে 19th সেঞ্চুরিতে যত যুদ্ধ হয়েছে ভারতে, সমস্ত যুদ্ধে যত লোক মারা গেছে তার চেয়ে বেশি লোক মারা গেছে এই দি গ্রেট আর্ক কাজটা করার সময়। তাহলে এবার বুঝতে পেরেছো, এইটা হচ্ছে আমাদের হেরিটেজ, বাংলার হেরিটেজ। ইনি হচ্ছেন ফ্রেডারিক ওয়াল্টার সিমস। ইনি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আর এটা একটা কলকাতার ম্যাপ। এখনো পর্যন্ত এই ম্যাপটা হচ্ছে দি বেস্ট ম্যাপ অফ ক্যালকাটা। 1849 সালে এই ম্যাপটা তৈরি হয়েছিল, এই 1849 এই ম্যাপটা যে ক্যালকাটা লেখা আছে। ম্যাপটা অস্পষ্ট, কারণ আমি ঠিক ম্যাপটা স্পষ্ট ম্যাপ পাইনি, তোমরা দেখে নিতে পারবে ইন্টারনেটে। এই ম্যাপটার মতো এত ভালো ম্যাপ কলকাতার 19th সেঞ্চুরিতে খুব কম আছে। এই ম্যাপটা কি খাটান খেটেছে এই ভদ্রলোক, এই ফ্রেডারিক ওয়াল্টার সিমস। তিনি অসুস্থ মানুষ, 2 বছর ধরে এইটাকে তিনি পায়ে হেঁটে ওই সাহায্য করে 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 ত্রিগোনোমেট্রির সাহায্যে এই ওপরে কখনো উঠে, গাছের উপরে উঠে, কখনো টাওয়ারের উপরে উঠে, কখনো হেঁটে, কখনো নদী পার হয়ে, কখনো জঙ্গল পার হয়ে, ওই বাঘ আসছে তার থেকে বেঁচে তিনি এই কাজটা করেছেন। তখন তো জঙ্গল সব কলকাতার আশপাশে। হ্যাটস অফ টু ওয়াল্টার সিমস। এবার আমরা কতগুলো ইনস্টিটিউশন দেখি যেগুলো হেরিটেজ ইনস্টিটিউশন। আমি নামগুলো বলে যাচ্ছি, তোমরা খালি নামগুলো শুনে বুঝতে পারবে। এটা হচ্ছে ক্যালকাটা মাদ্রাসা। এই যে ক্যালকাটা মাদ্রাসা 1780 এই ক্যালকাটা মাদ্রাসা এখনো আছে।
ওয়েলিংটন থেকে একটুখানি দক্ষিণ দিকে চলে যাবে, সোজা রাস্তা দিয়ে দেখতে পাবে আরেকটা বাঁদিকে পুকুর, এখন নাম হয়েছে হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ার পুকুর। আর তার একটা পারে, উত্তর পারে এই বাড়ি এখন দাঁড়িয়ে আছে। এই বাড়িটা তৈরি হয়েছিল 1827, এই বাড়িটা তৈরি হয়েছিল। এটাই হচ্ছে ভারতবর্ষে প্রথম গভর্নমেন্টের স্কুল। আবার রিপিট করছি, ভারতবর্ষের প্রথম সরকারি স্কুলটার নাম হচ্ছে, সরকারি কিন্তু প্রাইভেট কথা বলছি না, সরকারি স্কুলটার নাম হচ্ছে ক্যালকাটা মাদ্রাসা। এটা যে এশিয়াটিক সোসাইটি পরে 2 বছর 3 বছর পরেই হয়েছে, 1784। এইটা ছিল শুরুর বিল্ডিংটা এশিয়াটিক সোসাইটি। ঠিক পার্ক স্ট্রিটে যেই ঢুকলে বাঁদিকে, চৌরঙ্গি দিয়ে পার্ক স্ট্রিটে যেই ঢুকবে তুমি, বাঁদিকে হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এটা প্রথম বাড়ি, এখনকার বাড়ি এটা, এখন এই বাড়িতে দেখতে পাবো। এটাতে আমি আছি, এশিয়াটিক সোসাইটির আমি মেডিকেল সেক্রেটারি এখন। এর কাজ সম্পর্কে ডিটেলস বলছি না আমি খালি ছবিগুলো দেখিয়ে যাচ্ছি। ইন্ডিয়ান মিউজিয়াম, আমাদের হেরিটেজ 1814, এই ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে পাবে, এটা পুরনো বাড়ি। এই বাড়িটা এখন দেখতে পাবে তুমি। ইন্ডিয়ান মিউজিয়াম এই যে মামি রয়েছে দেখতে পাচ্ছ, তোমরা দেখেছো নিশ্চয়ই ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়ে। আর ইন্ডিয়ান মিউজিয়ামেতেই বিদ্যাসাগর মশাই গেছিলেন, ঘটনাটা জানো? বিদ্যাসাগর মশাই ছুটি করে তালতলা ছুটি ধুতি পুতি করে চলেছেন একজন কবিকে নিয়ে, কবি হরিশ্চন্দ্র, কবিকে নিয়ে চল আমরা ইয়েতে যাই ইন্ডিয়ান মিউজিয়ামে। নিয়ে গেল ইন্ডিয়ান মিউজিয়ামে, গেটের সামনে গেট কি বলো দাঁড়ান, বিদ্যাসাগর চেনে না তো, বিদ্যাসাগর কি জিনিস, দাঁড়ান, দাঁড়িয়ে গেছে দুজনেই। হরিশ্চন্দ্র আচ্ছা এর পোশাক ঠিক আছে, মাথায় আছে, আচ্ছা জানার দিকে যান। আর এই যে দেখতে পাচ্ছি একটা বুড়ো মতো লোক পায়ে চটি করেছে, হ্যাঁ আপনি যান। আমি ঢুকতে পারেন না, কেন রে ভাই? ওই চটি পরি করে ঢোকা যাবে না, ওই চটিটা পরে ঢোকা যাবে না, এই ড্রেস পরে ঢোকা যাবে না এখানে সাহেবদের জায়গাটা। ও আচ্ছা ঠিক আছে। উনি উল্টো করলেন, উনি আর যে ঘোড়া গাড়িটা করে এসেছিলেন সেটা উল্টো করে পারেন। এই খবরটা পেয়েছিল সাহেবরা, ইন্ডিয়ান মিউজিয়ামে যিনি মাথা ভ্যালেন্টাইন, খবরটা পেয়েছে, পেয়ে ছুটে এসছে। আরে কাকে আটকেছিস রে? ও যদি আমাদের চোখে তাকায় আমরা ভস্য হয়ে যাই, এমন লোক উনি। ওকে আটকেছিস? উনি তো ক্ষমা চেয়ে চিঠি লিখলেন বিদ্যাসাগর মশাইকে যে আপনি আসুন আসুন আসেন, আপনার জন্য আমি যাবো, গিয়ে নিয়ে আসবো আপনাকে। আমি হয়তো তোমাদের কাছে একটি গল্প করে বলছি, হয়তো ঠিক এরকমই ঘটেনি, কিন্তু এরকমই ঘটেছে বলে ধরে নিচ্ছি আমি। বিদ্যাসাগর মশাই বলে না, আমি যেখান থেকে একবার চলে আসি সেখানে চাই না। তিনি আর জীবনে কোনোদিন ঢোকেন ইন্ডিয়ান মিউজিয়ামে। এই পার্সোনালিটি এই কোথায় আজকে কারণ এখন এখানে আমাদের এখানে এইখানে বলছি না, আমি হোল বেঙ্গলে বলছি, আছে এরকম পার্সোনালিটি। ওই পার্সোনালিটিটা দরকার বিদ্যাসাগর। বেশ হয়ে গেল। এটা হিন্দু কলেজ, আমরা সবাই জানি হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ হয়েছে পরে 1817 সালে হিন্দু কলেজ তৈরি হলো। এখন এই হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজ হয়েছিল 1855 সালে। বেশ, এটা ক্যালকাটা মেডিকেল কলেজ 1835, আমি আগেই বলেছি ক্যালকাটা মেডিকেল কলেজ। পরেরটা এটা হচ্ছে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, এও তোমাদের ঐতিহ্য। এই বাড়িটা তোমরা দেখেছো কিন্তু মনে করতে পারছো না। এই বাড়িটা ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, এখানে লেখা আছে ইম্পিরিয়াল লাইব্রেরি, পরে নাম হয়েছিল ইম্পিরিয়াল লাইব্রেরি। এই বাড়িটা আলতম ঘাটে যাবে, আলতম ঘাটে গিয়ে দেখবে, মানে স্ট্যান্ড রোডে দেখবে যে আলতম ঘাটের ওই গঙ্গার ধারে স্ট্যান্ড রোডের ধারে এই বাড়িটা দাঁড়িয়ে আছে। এই বাড়িটার নাম হচ্ছে মেট কাফে হল। ভেতরে ওরা মিউজিয়াম বানিয়েছে, ওর নিচে একটা পয়সা নেয় 20 টাকা না কত, ভেতরে ঢুকতে দেয়, দেখতে পাবে তোমরা। এই মেট কাফে হলেই শুরু হয়েছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি 1836 সালে। আর এর প্রথম যিনি লাইব্রেরিয়ান ছিলেন তার নাম হচ্ছে প্যারীচাঁদ মিত্র, নামটা শুনেছি। প্যারীচাঁদ মিত্র, যার উপন্যাস আলালের ঘরের দুলাল, সেই। আর এই পরে এই লাইব্রেরিটা এখানে চলে আসে, এখন এখানেই আছে। এখন এর নাম হয়েছে ন্যাশনাল লাইব্রেরি
অর্থাৎ ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নাম পাল্টাতে পাল্টাতে ইম্পিরিয়াল লাইব্রেরি পাল্টাতে পাল্টাতে এখন ন্যাশনাল লাইব্রেরি আলিপুরে। বেশ, এটাকে তুমি চেনো, ক্যালকাটা ইউনিভার্সিটি 1857। আমি পরপর সাল অনুযায়ী হচ্ছি। এই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম বাড়িটা, এটা এখনকার বাড়ি। এই যে পুকুরের ধারে, কলেজ স্কয়ারের পুকুরের ধারে, এটা পুকুরের পশ্চিম ধারে, এই বাড়িটার নাম হচ্ছে সেনেট হল। এই বাড়িটা তোমরা কলেজ স্কয়ারে গেলেই দেখতে পাবে। দেখতে পাবে? পাবে না। হেরিটেজ, হেরিটেজ রক্ষা করতে জানি না। তখন তো হেরিটেজ ডে ছিল না, হেরিটেজ ডে ভাবতো না কেউ। সব মানুষ আসে মরুক, ওইসব বিল্ডিং ফিল্ডিং, ওখানে বড় বাড়ি বানাতো ভেঙে, অত জায়গা দখল করে আছে। এইরকম একটা বাড়ি ভেঙে ফেলা হলো, 50 দশকে ভেঙে ফেলা হলো। কষ্টটা কোথায়? তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। কষ্টটা এইখানে। তিনি কেন পারমিশন দিলেন এই বাড়িটা ভেঙে ফেলা? তিনি যদি বলেন একটা গাড়িতে চালাবি না, কার ঘাড়ে কটা মাথা ছিল ওটা ভাঙবে, কিন্তু বাড়িটা ভেঙে ফেলা হলো। তার জায়গায় এখন যেটা দেখতে পাও, ওর ওপরে তৈরি হচ্ছে এই বাড়িটা, দেশলাই খোলের মতো সেন্টিনারি বিল্ডিং তৈরি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এই হচ্ছে আমাদের হেরিটেজ রক্ষা করার মানসিকতা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স 1876, এই ছিল অরিজিনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। বউবাজারে চার মাথার মোড়ে, ওই যেখানে নিচে মেট্রো রেল তৈরি করতে গিয়ে সব বাড়ি ঘর ভাঙতে শুরু করলো, দেখেছো তো, বছর 3-4 বছর আগে তো বাড়ি ঘর ভেঙে পড়ছে। ঠিক সেইখানে 210 নম্বর বউবাজার স্ট্রিট, এখন নাম হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। সেই বাড়িটা এই ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন ডাক্তার, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, যিনি রামকৃষ্ণ দেবেরও চিকিৎসক ছিলেন। রামকৃষ্ণ দেবের গলায় ক্যান্সার হয়েছিল, তিনি প্রধান চিকিৎসক ছিলেন, আরো অনেকে চিকিৎসা করেছেন, উনি ছিলেন প্রধান চিকিৎসক। উনি অ্যালোপ্যাথি ডাক্তার মেডিকেল কলেজে, আমিও মেডিকেল কলেজের ছাত্র ছিলাম, উনিও মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। কলারটা একটু মাঝে মাঝে তুলে দিয়ে, উনিও ছিলেন আমিও ছিলাম, কারণ আমি উনি এক হয়ে গেলাম আর কি, তো হতে পারে না, আমি কোথায় আর উনি কোথায়। বেশ, এইটা তিনি তৈরি করেছিলেন 1876-এ। সায়েন্সকে কাল্টিভেশন করতে হবে, সায়েন্সকে এক্সপ্লোর করতে হবে, চর্চা করতে হবে, প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে এটা তিনি তৈরি করেছিলেন। পৃথিবীর সেরা সমস্ত শিক্ষকরা এখানে পড়াতেন। পরে এটা উঠে যায়, এখন যেটা দেখতে পাবে যাদবপুরে, যাদবপুরে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, তার ছবিটাই যাদবপুরে উঠে গেছে। এ বাড়িতে কি আছে? এ বাড়িতে যথারীতি হেরিটেজ রক্ষা করিনি। মা ঝাড়ু মেরে ছেড়িয়ে বিদায় কর, এ বাড়িটা বিদায় করে দিচ্ছি আমরা। এই আমাদের হেরিটেজ কনসেপ্ট বিদায় নেই। এখানে একটা কলেজ আছে, কলেজটার নাম হচ্ছে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স। অনেকে পড়তে যায়, দেখে 210 নম্বর বউবাজার স্ট্রিট। কিন্তু ওরা একটা কাণ্ড করেছে, আমার ভালো লেগেছে। আমি ওদের ওখানে দুবার গেছি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে, এই ক্যান্সার বিদ্যাসাগর মশাইকে নিয়ে আলোচনা করতে আমি গেছিলাম ওদের ওখানে। ওরা যেটা করেছে ঠিক এর মতো দেখতে, বাড়িটার মতো দেখতে, যেটা ভেঙে ফেলেছে ওরা করেনি, মানে যে সাহেবামনি হয়েছে, এটার মতো দেখতে একটা বাড়ি ওরা তৈরি করে ফেলেছিল। জাস্ট শো যে এইরকম দেখতেছি, সেরকম ভালো লাগে। বেশ, বঙ্গীয় সাহিত্য পরিষদ 1893, এইটা শীট অফ লার্নিং। আমাদের হেরিটেজ রবীন্দ্রনাথ পর্যন্ত এই বাড়িতে নিয়মিত যাতায়াত করেছেন। কে যায়নি? বিজ্ঞানীরা, রবীন্দ্রনাথ, সাহিত্যিকরা সবাই এই বাড়িতে যাতায়াত করেছেন। আমি এখানকার ভাইস প্রেসিডেন্ট অবশ্য। বেশ, এবার একটা সায়েন্স কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি রাজাবাজার, 1910-1914 সায়েন্স কলেজ। এই এখন দেখতে পাবে রাজাবাজারে সায়েন্স কলেজ। এটা হচ্ছে আর্জিকর মেডিকেল কলেজ, 1916।
তখন নাম ছিল কারমাইকেল মেডিকেল কলেজ। এই হচ্ছে তার বাড়ি, এ বাড়ি আর নেই। ওই হেরিটেজ চেঁচামেচি করছি, ওই ভাঙিস না ভাঙিস না ভাঙিস না, যা ভেঙে ফেললো রে, দেখি আর কত ভাঙতে পারে। এখন আমাকে মনে হয় এরকম, দেখি এই চোর আসছে না, চোর চুরি করে চলে যাবে, দেখি কত দূর যাবে, চলে গেল খানিকটা চলে গেল, দেখি কত দূর যাবে, দেখি আরে চলে গেল, দেখি কত দূর চলে গেল, বেরিয়ে গেল, দেখি কত দূর যায়, ততক্ষণ সব নিয়ে ফেলে, দেখি কত দূর ভাঙতে পারে। এই ভাবতে 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 ভেঙে গেলো। এই সমস্ত বাড়ি এখন নতুন বাড়ি হয়ে গেছে, এখানে এটাও ভেঙে ফেলেছে, এটাও ভেঙে ফেলেছে। পেছনের বাড়িতে এই বাড়িটা আছে, এখন এই অবস্থা, এই বাড়িটা ভেঙে ফেলেছে, হেরিটেজ নেই। তবে হ্যাঁ, এই বাড়িটা আর.জি. কর মেডিকেল কলেজের প্রথম বাড়ি, 1902 সালের বাড়ি। এই বাড়িটা খালি রেনোভেট করেছে, নইলে এটাকেও ভেঙে ফেলত। আমাদের খানিকটা ভূমিকা ছিল, ভাঙিস না রে বাবা, ওটা প্রথম বাড়ি। আর.জি. কর, যার নামে হাসপাতাল, মানুষের দ্বারে দ্বারে গেছে, এক পাশে চাঁদা দিন ভাই, আমি একটা হাসপাতাল, একটা মেডিকেল কলেজ বানাবো। এই নেই ভাই, ভাই 2 বছরের দিন না ভাই, আমি একটা মেডিকেল কলেজ বানাবো। দিয়েছে 2 বছর দিয়েছে ভাই, কেউ 1 টাকা দিয়েছে, 8 আনা দিয়েছে, 4 আনা দিয়েছে। এইরকম করে নিয়ে তিনি তৈরি করলেন আর.জি. কর মেডিকেল কলেজ। কোথায় এই উদাহরণ আছে নাকি? তো বাংলাতে আছে। এই তো আমাদের হেরিটেজ, এই মানসিকতার হেরিটেজ আমাদের, এই মানসিকতা আজও আছে আমাদের এখানে ছেলে মেয়েদের মধ্যে আছে। সেই মানসিকতা তিনি তৈরি করলেন আর.জি. কর মেডিকেল কলেজ, ভারতবর্ষের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ, প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ ভারতবর্ষের আর.জি. কর মেডিকেল কলেজ। তার আগে ছিল না, তৈরি করলেন। তার বাড়িটা হচ্ছে সাঁতরাগাছিতে। আমি যারা থাকে কাছাকাছি, আমি তাদের বলবো একটু সাঁতরাগাছিতে যাবে বাবা, গিয়ে দেখবে আর.জি. কর যে বাড়িতে থাকতেন সেই বাড়িটার দশা এই অবস্থা। কোথায় কাকে বলবো? চিৎকার করছি আমরা, তোমরাও চিৎকার করবে, এটাকেই রেখে দিতে বলেছি আমরা। অন্তত এইটা দেখে তো বলতে পারবো আর.জি. কর এই বাড়িতে এইখানে থাকতেন, এখানে লেখাপড়া করতেন, এখানে কয়েকজন রোগী দেখতেন, এটাও তো বলতে পারবো আমরা। এটাকে ভেঙে দিলে ফাঁকা, একদম ফাঁকা হয়ে। বেশ, বোস ইনস্টিটিউট 1917, আমরা সবাই জানি আচার্য জগদীশ চন্দ্র বসু তৈরি করলেন বোস ইনস্টিটিউট। আমি সাল ধরে ধরে যাচ্ছি আর কি। বোস ইনস্টিটিউট 1917 রাজাবাজারে। বেশ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 1921, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আমরা তৈরি করেছি। এখানে যে হেরিটেজগুলো রাখা হয়েছে অতুলনীয়, অনেক কিছু স্টাডি করা যায় এখান থেকে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, একদম সেই বড়নগরের কাছে, প্রশান্ত চন্দ্র মহানানবিশ তাঁর তৈরি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আসতে বাবা, বেশ। এটা হচ্ছে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 1948, আচার্য সত্যেন্দ্রনাথ বসু এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করলেন, আজও আছে, প্রচুর অ্যাক্টিভিটিস। পরেরটা জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, কি বলে JBNSTS বলি আমরা, 1958 সালে। এই হচ্ছে JBNSTS এর নতুন বাড়ি, এটা ওই কসবার কাছে। এখানেও আমি গেছি 2 বার, বিভিন্ন বিষয় বলতে গেছি। এটা হচ্ছে বিড়লা ইউনিভার্সিটি আমরা যেখানে রয়েছি, সেখানকার বাড়ি 1949 সালে তৈরি। এই যে বাড়ি 1959। এটা এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম 1962 সালে, আমি সাল ধরে ধরে যাচ্ছি। এটা হচ্ছে বর্ধমান সায়েন্স সেন্টার 1994 সালে, বর্ধমান সায়েন্স সেন্টার, এখানে প্ল্যানেটেরিয়াম। এটা হচ্ছে সায়েন্স সিটি 97, বর্ধমানের পরে হয়েছে 97 সালে, 1997 সালে সায়েন্স সিটি সবাই জানি আমরা। এটা হচ্ছে দীঘা সায়েন্স সেন্টার 97 সালে, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার 2008। এরপরে আরো কয়েকটা হয়েছে, আমি আনতে পারিনি। বেশ, এই হচ্ছে আমাদের সায়েন্স ইনস্টিটিউশন, তার হেরিটেজ, একটা ধারাবাহিকতা বজায় রয়েছে। কিন্তু মাঝখানে মাঝখানে ঘটে পড়ে যাচ্ছি আমরা, কার বাড়ি ভাঙা পড়েছে, কার মানুষটাই চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। একটু একটু হোঁচট খেতে খেতে এগোচ্ছি, কিন্তু এগিয়েছি আমরা একবারে। জানে খোঁড়াও কিন্তু এগোতে পারে, আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়েছি। বেশ, এবার আমরা দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানে আজকে বাংলার কথা বলছি তো না, ভারতবর্ষে
ইউনেস্কো মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো সারা পৃথিবীতে কয়েক হাজার হেরিটেজ সাইট করে দিয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ। তার মধ্যে ভারতে কটা আছে? ভারতে আছে 42খানা হেরিটেজ। এই ইলোরা, অজন্তা, এইসব তাজমহল ওইসব হয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? ওয়েস্ট বেঙ্গলে 5খানা আছে। এই 5খানা ওয়েস্ট বেঙ্গলটা ধরে নিই, যে বাংলা কথাই বলছি যখন। তার প্রথমটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে। তারপরেরটা হচ্ছে হিমালয়, আমার উপরে যে দার্জিলিং যে রেল সবচেয়ে উঁচুতে, ভারতবর্ষের সবচেয়ে উঁচুতে রেল, এটা 1999 সালে হেরিটেজ হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ। বিষ্ণুপুর টেম্পল 1998 সালে ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে এই এইটা। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এই নিয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক কালিম্পংয়ে, এটা 2009 সালে ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে। আর লাস্টটা হল শান্তিনিকেতন সেদিন ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে। বুঝে গেল? এই 5খানা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানে আছে। এবার সায়েন্টিস্ট যারা, এদের নামগুলো বলে আমি ছেড়ে দেবো তোমাদের। জাস্ট কানের গোড়ায় আর চোখেতে, হ্যাঁ, মানে একটু যদি থাকে না তাহলে মনে পড়ে যাবে। সবটা মনে রাখতে বলছি না, কানেতে একটু শুনলেন কিছু, ওই জন্য আমি বারবার একই কথা বলে যাচ্ছি। কানে একটু শুনলে কিন্তু ঢুকে যাবে, ঠিক কপি পেস্ট হয়ে যাবে, হ্যাঁ, আর অন্য জায়গায় কিন্তু ডাউনলোডও করতে পারবে তোমার। বেশ, এই আর 2 হচ্ছে চোখে যা দেখো, খালি দেখি না। বেশ, প্রথম হচ্ছে আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসু, এপাশে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এপাশে হচ্ছে আশুতোষ মুখার্জি কে ছিলেন গো? একজন বলে যে বাংলার বাঘ, এইটাই তার পরিচয় হয়ে গেল, বাংলার বাঘ। আরে বাংলার বাঘ তো ছিলই, তার আসল পরিচয়টা কি? ইনি তো ভাইস চ্যান্সেলর ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি, ইনি তো বড় মাপের লয়ার ছিলেন, এই সন্দেহ নেই। কিন্তু সর্বে উচ্চতে তিনি যা ছিলেন সেটা আমি জানতে চাইছি। আসলে ইনি ছিলেন ম্যাথমেটিশিয়ান। এত বড় গণিতবিদ ভারতবর্ষে খুব কম জন্মেছেন, 4-5 জনের নাম করা যায়। তার মধ্যে একজন হচ্ছে আশু মুখার্জি। আশু মুখার্জিকে নিয়ে আমরা গবেষণা করেছি, আমি তো অনেক করেছি গবেষণা, বড় লেখা লিখেছি ওনাকে নিয়ে। এনার ফান্ডামেন্টাল ওয়ার্ক, মানে ম্যাথমেটিক্সে, তোমরা জানো ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, আর দ্বিতীয় জন করেনি, মানে নেই কোথাও, ইনিই করেছেন, উনিই প্রথম। তাকে বলি আমরা ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টাল কিছু অঙ্কের কিছু ফর্মুলা, থিওরেম তার তৈরি করা আছে, এরকম 17টার মতো পাওয়া যায় বইতে, দেখবে তোমরা, ওর জীবনী বইতে আছে 17টার মতো। আমি ওকে গবেষণা করতে গিয়ে দেখলাম 17 কোথায় রে ভাই, আরো 8খানা আছে, 7খানা, 4, আরো 7খানা আছে, আরো 7খানা আমি আবিষ্কার করলাম ওর ফান্ডামেন্টাল কাজ, মোট 24খানা আমি লেখা লিখে দিয়েছি। তো এইভাবে বার করতে হবে, এক্সপ্লোর করতে হবে। আজকে যে হেরিটেজের থিম, তাই কথা বলছে, বার করো, ডিসকভার, বার করো, কোথায় আমাদের হেরিটেজে কোথায় কি রয়েছে সব বার করে ফেলো, সিন্ধু খুলে ফেলো, খুলে ফেলে দেখো কোথায় কি রয়েছে। এই তো হেরিটেজ হবে। বেশ, ইনি হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এনার নামাঙ্কিত একখানা পুরস্কার আমাকে দিয়েছে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে। বেশ, এনের তিনজন কি তোমরা চেনো? উপায় সত্যেন্দ্রনাথ বসু, মাঝখানে মেঘনাথ সাহা, এই যে প্রশান্ত চন্দ্র মহানবীশ, সবাইকে জানো বলে আমি ছবিগুলো বেরিয়ে যাচ্ছি। এনাকে হয়তো একটু কম দেখেছো, এনাকে দেখেছো। ইনি হচ্ছেন জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, আর ইনি হচ্ছেন জ্ঞানচন্দ্র ঘোষ। হ্যাঁ, জ্ঞান ঘোষ কলেজ, পলিটেকনিক কলেজ। জ্ঞান ঘোষ, জ্ঞানচন্দ্র ঘোষ, এরা তো আউটস্ট্যান্ডিং। আমি বলছি না, বললে তো রাত খাবার হয়ে যাবে, দরকার নেই, খালি ছবিটা দেখো। খালি এইটুকু বলবো, জ্ঞান মুখার্জি আমার বাড়ির উল্টো দিকে থাকতে। এই যে 4 জন ওরা ক্লাসমেট, মেঘনাথ শাহ, সত্যেন ঘোষ, জ্ঞান মুখার্জি আর জ্ঞান ঘোষ, এই 4 জন ওরা ক্লাসমেট প্রেসিডেন্সি কলেজে। 4টেই বলছে আমাকে দেখো, আমাকে দেখো, এই 4টেই কিন্তু নোবেল প্রাইজ পেতে পারত, এত কাজ ছিল প্রত্যেকে। ইনি আমার বাড়ির কাছে থাকতেন, আমি দেখেছি ওনাকে, বেশি দিন আগে মারা যাননি, 79-80 সালে মারা গেছেন। আমি ওনাকে দেখেছি বাজার করতে, তালতলা বাজারে উনি বাজার করছিলেন, সায়েন্টিস্ট বাজার করছিলেন, এই তো দেখেছি আমরা।
নর্মাল একদম। সায়েন্টিস্ট বলে কি তিনি কি ইয়ে নাকি, সাধারণ মানুষ না, তিনি সাধারণ মানুষের মতো বাইরে হচ্ছে। এও দেখেছি আমরা, আমাদের লাইব্রেরি উনি ছিলেন প্রেসিডেন্ট বেশ। এদিকে চিনি আমরা সবাই, শিবির আমলকে জানি। আর এনাকে চেনো তোমরা? দেখি কে একজন পারে, কেউ কেউ একজন এনাকে একজন। আর আর ভুল হলে কোনো অসুবিধা নেই, কেউ মারবে না, মারবেন আপনারা? ও কেউ যে ভুল বলে মারবে না, কেউ মারবে না, ভুল না, এটা একদম কেশিনাথ, রাইট, কেশবচন্দ্র নাগ অঙ্কে। আমরা সবাই জানি ইনি ওই কোনোদিন চৌবাচ্চা ফুল হয় না, এই দুখানা গত করে গেছে, একসাথে ঢুকবে আর বেরিয়ে, আর যে ঢুকবে যখন বেরোবে তখন। আর এই বাঁদরটা তৈলাক্ত মাসে উঠছে নেবে, কিছুতেই ওর উঠতে পারছে না। এই আমাদের শিখিয়েছে কেশিনাথ, কেশবচন্দ্র নাগ অঙ্কে। এনাকে চেনো? এই বিজ্ঞানীকে, ইনি হচ্ছেন প্রমথনাথ বসু, জিওলজিস্ট। এর বিউটিটা হচ্ছে ইনি টাটাকে, জামশেদজি টাটা, ইনি বলেছিলেন জামশেদজি এই জায়গাটা আপনি এটা করুন, এখান থেকে এইটা পাবেন। টাটা আজকে সাম্রাজ্য সারা পৃথিবী জুড়ে এই মানুষটা হিসেবে, প্রমথনাথ বসু। এইটুখানি বাকিটা বললাম, বাকিটা তোমরা পড়বে, এটাকে বলবে। আর এনাকে ছিল ডিএম বোস, দেবেন্দ্র মোহন বোস, ডিএম বোস। ইনি তো অত্যন্ত বড় মাপের ফিজিসিস্ট, ফিজিক্সের অধ্যাপক ছিলেন। এনারা পরিচয় হচ্ছে ইনি আচার্য জগদীশচন্দ্র বসু কি বলে ভাগ্নে। আর 2 নম্বর হচ্ছে ইনি হচ্ছেন নীলরতন সরকার, নাম শুনেছি, ডাক্তার নীলরতন সরকারের বড় জামাই। তো সব নিজেদের মধ্যে, কাউ অন্য জায়গায় বিয়ে দেবে না, সব নিজেদের মধ্যে করো না, বেরোতে না পারে। বেশ, এনে দুজনকে চেনো, দুজনই অ্যাস্ট্রোনমির প্রবাদ প্রতিম মানুষ। ইনি হচ্ছেন অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, ইনি হচ্ছেন ডক্টর রমাপদ সরকার। এরা দুজনই হচ্ছেন আমার অ্যাস্ট্রোনমির মাস্টারমশাই। যেমন আমার মাস্টারমশাই হচ্ছেন তরুণ দাস। এইখানে যখন অ্যাস্ট্রোনমির কোর্সটা চালু হলো তখন আমি এসে ভর্তি হয়েছিলাম এখানে, অনেক কাল আগে, 40 বছর আগে আমি এসে ভর্তি হয়েছিলাম। তখন আমার মাস্টারমশাই হচ্ছে তরুণ দাস, আরও অনেকে ছিলেন, উনি হচ্ছেন, আমি অনেকে মাস্টারমশাই বলি। হ্যাঁ, যত ছোটই হোক বয়সে যাই, মাস্টারমশাইয়ের তুলনা, ছোটই হোক আর বড়ই হোক, তাকে সবাই সম্মান করবে। মাস্টারমশাই কিছু তো শিখেছো, একটু হলেও তো শিখেছি আমরা। বেশ, তাহলে অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, রমাপদ সরকার 1999 সালে মারা গেছিলেন। এইখানে খুব কাছেই থাকতেন, গীতাঞ্জলি অ্যাপার্টমেন্ট, এখানে থাকতেন। আর প্রবাদ প্রতিমেরা পৃথিবী বিখ্যাত। আর ইনিও তাই, ইনি একটু বেশি বয়সে মারা গেছেন, 2021 সালে করোনার সময় মারা গেছেন। এই দুজনকেও চেনে তোমরা। ইনি হচ্ছেন প্রবাদ প্রতিম ফিজিসিস্ট অমর রায়চৌধুরী। অমর রায়চৌধুরী, তার রায়চৌধুরী ইকুয়েশন পড়ানো হয় ফিজিক্সে, পোস্ট গ্রাজুয়েশনে পড়ানো হয় রায়চৌধুরী ইকুয়েশন, তোমরা জানো। আর এনার ছাত্র ইনি নারায়ণচন্দ্র রানা, প্রবাদ প্রতিম অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিসিস্ট ইনি। নারায়ণ রানা অত্যন্ত অল্প বয়সে মারা যায়। ওর জন্ম হচ্ছে 1954 সালে, আমার চেয়েও ছোট, 4 বছরের ছোট। আমি মারা যাচ্ছি 96 সালে, কত অল্প বয়সে মারা গেছে বাবা। এনাকে চেনো? এনাকে চেনো? এটি যদিও মুখটা খুব ভালো হয়ে যাচ্ছে না, তবু এইসব ছবি টবিগুলো দেখে এই দুজনের কাউকে চিনতে পারছো? আমাদের হেরিটেজ, বাংলার হেরিটেজ, বাঙালির হেরিটেজ। ইনি হচ্ছেন অনিল কুমার দাস, প্রখ্যাত অ্যাস্ট্রোনমার। ভারতবর্ষে ওই তামিলনাড়ুতে একটা মান মন্দির আছে, কোদাই কানাল মান মন্দির, তার একসময় ডিরেক্টর ছিলেন ইনি। এবং সোলার অবজারভেটরি তিনি বানিয়েছিলেন। ওর মারা যাওয়ার কি যাবে, অল্প বয়সে মারা যাবে, 59 কি 60 বছর বয়সে মারা যাবে। ইনি হচ্ছেন সেই, সেটা বড় কথা না, তার চেয়ে বড় কথা আছে চাঁদেতে যে সমস্ত ছোট ছোট অসংখ্য ক্রেটার আছে, হাজার হাজার, কলঙ্ক যাকে বলি আমরা, ক্রেটারগুলো। এই ক্রেটারগুলো সারা পৃথিবীর বিজ্ঞানীদের নামে নামাঙ্কিত করা আছে।
তার মধ্যে তিনজন বাঙালি আছে, ওই গর্তগুলোর নাম তিনজন বাঙালি। তার মধ্যে প্রথম জন হচ্ছেন অনিল কুমার দাস। এবার বুঝতে পেরেছ মানুষটা কোন লেভেলের মানুষ? ওইখানে একটা চাঁদের যে পিঠ আমরা দেখতে পাই না, মানে এখান থেকে পৃথিবী থেকে দেখতে পাই না, সেই পিঠেতে একটা গর্ত আছে, সেই গর্তটার নাম দাসেস ক্রেটার। আরেকজন বাঙালি হচ্ছে শিশির কুমার মিত্র, আবহাওয়াবিদ, তার নামে একটা আছে, দুটো হলো। আর তৃতীয় জন হচ্ছে বোসেস ক্রেটার। বোসেস ক্রেটারটা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর নামে। এই তিনজনের নামে, তিন বিজ্ঞানীর নামে তিনটে ক্রেটারে তো আমাদের ঐতিহ্য। এইখানে আমি তো নিশ্চিত আগামী দিনে এইখান থেকেই বেরোবে একটা বোস বেরোবে, একটা শিশির মিত্র বেরোবে, একটা অনিল দাস বেরোবে, কোনো সন্দেহ নেই। এখানে ইনিকে রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ চন্দ্র, রাধা গোবিন্দ চন্দ্র, ইনি অ্যাস্ট্রোনমার ছিলেন। এবং ইনি কখনোই পড়ালেখা করে অ্যাস্ট্রোনমার হয়েছে তা নয়, পড়ালেখা বলতে আমি হচ্ছি ইউনিভার্সিটি কলেজ সব করে হয়েছে তা নয়, নিজেই পড়ালেখা করে তিনি বিখ্যাত অ্যাস্ট্রোনমার, পৃথিবী বিখ্যাত অ্যাস্ট্রোনমার হয়েছেন। এবং আকাশের ডাবল স্টার যেগুলো, সেই ডাবল স্টারের তিনি একটা ক্যাটালগ করেছেন, এটা ডাবল স্টার, ওটা ডাবল স্টার লিখে গেছেন ইত্যাদি। এই কাজ দেখে আমেরিকা থেকে তাকে এই টেলিস্কোপটা উপহার দিয়েছে। এই যে দেখো তার সামনে উনি দাঁড়িয়ে আছেন, বারাসাতে থাকতেন সেই জীবন, ওখানেই তিনি মারা গেলেন। এনাকে চেনো? এনাকে চেনো? দুইজনে একটুখানি অপরিচিত মনে হচ্ছে। ইনি হচ্ছেন শ্রদ্ধেয় বিজ্ঞানী গোপাল ভট্টাচার্য, কীটপতঙ্গ ইত্যাদি নিয়ে যার কাজ অপরিসীম। আর ইনি হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানী অরুণ শর্মা। উদ্ভিদ বিজ্ঞানী তো প্রভাব প্রতি উদ্ভিদ বিজ্ঞানী। বেশ, এরা সব আমাদের হেরিটেজ। এনাদের দুজনকে চেনো, এনেকে আমাদের চেনো সবাই তোমরা। এই দুই মহিলা বিজ্ঞানীকে চেনো তোমরা। বাঁদিকে অসীমা চ্যাটার্জি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছাত্রী ছিলেন, তার কাছে পিএইচডি করা। আর ডান দিকে বিভা চৌধুরী, ফিজিক্সের, উনি কেমিস্ট্রির, ইনি ফিজিক্সের, বিভা চৌধুরী। এপাশে ইনি কুদরাতি খুদা, অত্যন্ত উচ্চ মাপের ইনি একজন বিজ্ঞানী ছিলেন। স্বাধীনতা হওয়ার আগে তিনি এখানেই থাকতেন, প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। স্বাধীনতা পাওয়ার পর তিনি পাকিস্তানে চলে যান, তারপরে বাংলাদেশে। তিনি বাঙালি, কিন্তু মাতৃভাষা বাংলা। আর এপাশে ইনি হচ্ছেন অধ্যাপক এন.সি. দত্ত, নরেশচন্দ্র দত্ত, প্রবাদ প্রতিম জুলজিস্ট। জিওলজিক্যাল সায়েন্সে ইনি হচ্ছেন জুলজিস্টের মাস্টারমশাই, মানে মাস্টারমশাইদের মাস্টারমশাই। আমার সঙ্গে আলাপ ছিল, এনার ক্যান্সার হয়ে ইনি মারা যান, অত্যন্ত দুঃখের। তো সে জীবনে জামাইয়ের কাছে থাকতেন, এখানেই তিনি মারা যান ক্যান্সার। আমি একবার দেখতে গেছিলাম ওনাকে, আমাকে অত্যন্ত ভালোবাসতেন। এনার নামে একটা মাছের নাম আছে, মানে এতটাই একটা মাছের নাম ইন্টারন্যাশনালি অ্যাক্লেমেড, মাছটার নাম ওনার নাম। বেশ, তারপর একটা দিক দিয়ে আছে। এবারে একটা ডাক্তারের নাম বলিনি আমি, এতক্ষণ যা বলি যে একজন ডাক্তার পেয়েছে, না, কোনো ছবি নেই। এবার ডাক্তারগুলোর নাম বলে বলে চলে যাবে। এই দেখো, তবে এখান থেকে ডাক্তারগুলোর নাম খালি বলে দেবো, আর কিছু না, এই বলে শেষ করবো। এই যে ডাক্তার দেখছো, একে চেনো তোমরা কেউ? আর ছবিটাই নিয়ে তো চিনবে। খুব দুঃখে হেরিটেজ ডে বলে আমি এই ছবিটা এনেছি, শুনলে তোমাদের কষ্ট পাবে তোমরা, এই জন্য এই ছবিটা ওইরকম করে এনেছি আমি। ইনি হচ্ছেন ডাক্তার তামিজ খান, খান সাহেব, ডাক্তার তামিজ খান মেডিকেল কলেজের আউটস্ট্যান্ডিং প্রফেসর ছিলেন। এনার ছাত্রের নাম হচ্ছে নীলরতন সরকার। এবার বুঝতে পারছো উনিকে এখানেই শেষ হয়নি, হেরিটেজটার জন্য ছবিটা এনেছেন। হেরিটেজটা কি? ওনার
উনি যখন মারা যান 1882 সালে মারা যান, ওই বছর আরেকজন প্রবাদ প্রতিম ডাক্তার জন্মাচ্ছে, সেই গ্যালিলিও আর নিউটনের মতো ব্যাপারটা। আরেকজন জন্মাচ্ছে প্রবাদ প্রতিম ডাক্তার, তার নাম ডাক্তার বিধানচন্দ্র রায়, ওই একই বছরে 1882। ইনি যখন মারা যান তার কয়েক মাস আগে ছাত্ররা এসে বলল, স্যার আপনার একটা অয়েল পেন্টিং করবো স্যার আমরা। উনি প্রথমে রাজি হচ্ছিলেন না, বলল যে না না এসব অয়েল পেন্টিং করবেন। অত্যন্ত রাজবাড়ি মানুষ এবং অত্যন্ত চিকিৎসক হিসেবে আউটস্ট্যান্ডিং, আমি ওর জীবনে লিখেছিলাম আউটস্ট্যান্ডিং। তো বললো যে না না আমি স্যার আপনি পুরো বসবেন, প্রতিদিন 2 ঘন্টা করে বসবেন, 1 ঘন্টা করে বসবেন, আমাদের শিল্পী আসবেন, শিল্পী এসে খালি আপনার কাঁদবেন 3 মিনিট স্যার, 3 মিনিট একটু বসবেন স্যার। অনেক চাপাচুপিতে রাজি হয়েছে ডক্টর তানিজ খান। উনি বসলেন, শিল্পী এলেন, আঁকলেন, 3 দিন ধরে এঁকে দারুণ ছবি তুললেন। দারুণ জানি না, কারণ আমি নিজেই দেখিনি, দারুণ বলে ফেললাম। এঁকে ধরেছি। সেই ছবিটা নীলরতন সরকার মেডিকেল কলেজের সেন্ট্রাল হলে ছিল, আজকে নেই। আমি গত 30 বছর ধরে খুঁজছি ছবিটা, কেউ বুঝতে পারছে না তার ভয়ানক অবস্থা। আর জানতেও পারছি না ওনার মুখটা কেমন ছিল, কেন কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফি নেই, আর কোনো অয়েল পেন্টিং নেই, কিচ্ছু নেই, কোনো স্কেচ নেই। ওই একটাই ছিল, সেইটা যতক্ষণ উদ্ধার হচ্ছে আমরা জানতে পারবো না উনি কেমন দেখতে ছিলেন। এই তো আমাদের হেরিটেজ। এই জন্যই তো তোমাদেরকে বলা যে এই হেরিটেজকে তোমরা কখনো প্রশ্রয় দেবে না, হেরিটেজকে হেরিটেজের মতো সম্মান দিতে হবে আমাদের। ইনি রোনাল্ড রস, আমরা সবাই জানি ম্যালেরিয়া। ইনি হচ্ছেন গোপাল চন্দ্র রায়, ইনি ওই সেই বর্ধমান ফিভার, তার সম্পর্কে প্রচুর কাজ রয়েছে। ইনি হচ্ছেন কেদারনাথ দাস, পৃথিবীর অত্যন্ত বিখ্যাত গাইনোকোলজিস্ট। কেদারনাথ দাস প্রচুর কিছু আবিষ্কার আছে না, বলছি না। ইনি রবার্ট কক, সবাই জানো রবার্ট কক, ইনি কলেরার জীবাণু আবিষ্কার করেছিলেন। কলেরা যে ব্যাকটেরিয়া দিয়ে তৈরি আবিষ্কার করেছিলেন কলকাতায় বসে, কিন্তু কলকাতায় বসে। ইনি মহেন্দ্রলাল সরকার, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা, বললাম ডাক্তার। এই ডাক্তার নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, এই তার 150 বছর চলছে, এই বছর 150 বছর চলছে। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন, ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেছে। পৃথিবীর লক্ষ লক্ষ কালাজ্বর মানুষকে বাঁচিয়ে দিয়ে গেলেন, কালাজ্বরের কোনো ওষুধ ছিল না, ইনি আবিষ্কার করলেন। একটা ইয়ং ছেলে কালাজ্বরে মারা গেল। যদি ওই সময় এনার আবিষ্কৃত ওষুধ ইউরিয়া স্টিবামাইন যদি তাকে দেওয়া হতো, তাহলে এই লোকটা আরো কিছু দিতে পারতেন। এই লোকটার নাম কি জানো তো? 1921 সালে মারা গেছিলেন, বা 23 সালে মারা গেছিলেন। এই লোকটার নাম হচ্ছে সুকুমার রায়, সত্যি রায়ের বাবা। সত্যি রায়ের জন্ম 22 সালে, আর পরের বছরই মারা যায় সুকুমার রায়, কালাজ্বরে মারা যায়। কেন যে দিল না ইউরিয়া স্টিবামাইন, দিলেই লোকটা বেঁচে যেত, সুকুমার রায় বেঁচে যেত। কিন্তু আমরা জানি না, এখন রহস্য কেন এই ওষুধটা ইউজ করা হলো না। বেশ, এটা গেল, এই হয়ে গেল। ইনি হচ্ছেন গোপাল চন্দ্র চট্টোপাধ্যায়, খড়দাতে থাকতেন। ম্যালেরিয়া নিয়ে তার কাজ আছে, চোখ কপালে তুলে দেওয়ার মতো কাজ। ওর কাজের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি অবশ্যই রোনাল্ড রসের কাজের সঙ্গে। পরেরটা দেখি। ইনি হচ্ছেন রাখাল দাস ঘোষ, ওষুধ মানে ফার্মাকোলজি, ভেষজ বিদ্যা, ওষুধের তিনি ছিলেন প্রভাব প্রতি। বেশ, ইনি হচ্ছেন ডক্টর আর.জি. কর, রাধা গোবিন্দ কর। আর একটু আগে বলেছি রাধা গোবিন্দ কর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই ছবিটা অয়েল পেন্টিং, এটাও আমার রাখা। এই অয়েল পেন্টিংটা রয়েছে আর.জি. কর মেডিকেল কলেজে রয়েছে। ইনি হচ্ছেন সুন্দরী দাস, ডাক্তার সুন্দরী দাস। সুন্দরী দাসের প্রতিষ্ঠা করেছেন ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা বাক্সার কাছে দেখতে পাবো, চিত্তরঞ্জন হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ। তার অনেকের প্রতিষ্ঠাতার সঙ্গে ইনি একজন। ইনি ডাক্তার মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম বেসরকারি মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল, অর্থাৎ কারমাইকেল মেডিকেল কলেজ, পরবর্তীকালে আর.জি. কর মেডিকেল কলেজ।
তার প্রথম প্রিন্সিপালের নাম হচ্ছে ডাক্তার M.N. ব্যানার্জি, মহেন্দ্রনাথ ব্যানার্জি। ইনি ডাক্তার নীলরতন সরকার, নতুন করে বলার নেই কিছু। ইনি মহিলা চিকিৎসক, এর নাম হচ্ছে কি নাম? হ্যাঁ, ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি, ঠিক বলেছে, ও জানে। ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি বাংলার প্রথম মহিলা চিকিৎসক। ইনি হচ্ছেন চুনিলাল বসু, কেমিস্ট্রি এবং নিউট্রিশন ডাক্তার, কিন্তু এই বিষয়ে তিনি প্রভাবপতি। বেশ, ইনি হচ্ছেন সুরেশ প্রসাদ সর্বাধিকারী, ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সার্জন সুরেশ প্রসাদ সর্বাধিকারী। ওই যে বাঘাজ্যোতি নাম শুনেছো? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নাম শুনেছো? বাঘাজ্যোতি বাঘকে সত্যি সত্যি আক্রমণ করেছিল, তো এও জানো, যার জন্য নাম হলো বাঘাজ্যোতি। ও বাঘের সঙ্গে তীব্র লড়াই করেছিল এবং এতই শক্তিশালী ছিল, আলটিমেটলি বাঘটা মারা যায়। যেভাবেই হোক গলা চেপে ধরে ও তার আগে ক্ষতবিক্ষত হয়েছিল। এই ক্ষতবিক্ষত বাঘাজ্যোতি গেছিল চিকিৎসা করতে সুরেশ প্রসাদ সর্বাধিকারীর কাছে। উনি ওকে সুস্থ করে তুলেছিলেন। বেশ, পরেরটাকে একটু করে বলছি, অনেক কথা বলা যায়। ইনি হচ্ছেন, আমি বলছি একটু আগে বলেছি, ইন্দুমাধব মল্লিক। ইন্দুমাধব মল্লিকের ছোট ছেলের নাম মুখস্থ আছে কিনা দেখি, উপেন্দ্রনাথ মল্লিক। তার ছেলের নাম রঞ্জিত, ওইটা মুখস্থ আছে, আর তার মেয়ের নাম আরো। বেশ, এই ইন্দুমাধব মল্লিক ইনিও কিন্তু বিপ্লবীদের ডাক্তার ছিলেন। উপেন্দ্রনাথ মল্লিক, তোমরা জানো ভারতবর্ষে বোমা ইংরেজকে মারার জন্য, এখানকার বোমা নয়, এখনকার বোমা নয়, ইংরেজকে মারার জন্য যে বোমা সেটা তৈরি করেছিলেন প্রথম উল্লাসকর দত্ত। তার ছবি নেই, উল্লাসকর দত্ত বিষয় না আজকে। উল্লাসকর দত্ত সেই ছবিটা, এই বোমাটা তৈরি করেছিল। সেই বোমাটা টেস্ট করতে গিয়ে কলকাতায় বানানো হয়েছে বোমাটা, দুখানা বোমা বানানো হয়েছিল। একটা টেস্ট করা হবে আর একটা ইংরেজের ঘাড়ে মারা হবে, এই ঠিক ছিল। টেস্টে যদি রাইট হয় তাহলে পরেরটা দিয়ে মারা হবে। সেই টেস্ট বোমার ইতিহাস যখন বলেছি একটু বলতেই হবে গো, আমাদের ঐতিহ্য। এই যে দুটো বোমা তৈরি করলেন না উল্লাসকর দত্ত, কার ল্যাবরেটরিতে তৈরি হয়েছে জানো? শুনলে তোমার অবাক হবে। কার ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছিল বোমা? উল্লাসকর দত্ত ফর্মুলা পেয়ে গেছে বোমা তৈরি, তখন 1906-07 এরকম হবে। এবার খালি ফর্মুলা অনুযায়ী বানাতে হবে, কে বানাবে, কি করে বানাবে, কি হবে, কার কাছে যাই বলতো? 5-6 জন মিলে বিপ্লবীরা, তার মধ্যে বারীন্দ্রনাথ ঘোষ আছে। বারীন্দ্র ঘোষটাকে অরবিন্দ ঘোষের পরের ভাই, এরা সব রয়েছে। অরবিন্দ ঘোষ আছে, সবাই মিলে ঠিক করছে বোমাটা তৈরি করেছি আমরা, মানে ফর্মুলা হয়েছে, তৈরি করবো কি করে, তৈরি করে টেস্ট করতে হবে, তৈরি করবো উল্লাসকরই তৈরি করবো। উল্লাসকর অল্প বয়স, তখন 16-17-18 বছর বয়স, তৈরি করবে। কোথায়, কার কাছে যাবো? সবাই মিলে চললেন ভগিনী নিবেদিতার কাছে। দিদি, ভগিনী নিবেদিতা অবশ্যই বয়সে বড়, কারণ ভগিনী নিবেদিতার জন্ম হচ্ছে 1867-এ, এদের সবার জন্ম তারপরে। ভগিনী নিবেদিতার কাছে গিয়ে বললেন, দিদি, এই যে আমাদের সবচেয়ে ছোট ছেলেটা দেখছেন উল্লাসকর দত্ত, এই না বোমা তৈরি করেছে ফর্মুলা, এই তৈরি করতে হবে দিদি। আপনি তো আপনার বাবার কাছে শিখেছেন বোমা তৈরি, রাইট? আপনাদের আয়ারল্যান্ডে যখন ইংল্যান্ড নানান রকমের অত্যাচার করছে, আমাদের ভারতবর্ষে ইংল্যান্ড একইভাবে অত্যাচার করছে। আপনারা যেমন আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডকে তাড়ানোর চেষ্টা করছেন ইংরেজদের, আমরাও চেষ্টা করছি ভারত থেকে ইংরেজদের তাড়ানোর। এই বোমাটা তৈরি করবো, কি করে করবো বলুন তো? সিস্টার নিবেদিতা বলল, তাই মানিয়েছো? হয়তো হবে, জানো আমার এখনো ভুলে গেছি, আমি কিছু করেছি বোমাটা, কিন্তু এখন ভুলে গেছি। অবশ্য আমার গুরু বলে দিয়েছে যে তুই বিপ্লবী কর্মকাণ্ডে থাকবি। গুরু মানে স্বামী বিবেকানন্দ, তুই থাকবি। তো তোমাদের তো ছেড়েও দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে একজন বিজ্ঞানীর পরিচয় আছে, তার কাছে যাই, চলুন চলুন দিদি, চলুন সবাই মিলে চলুন সেই বিজ্ঞানীর কাছে। কে সেই বিজ্ঞানী?
বিজ্ঞান ছাড়া গতি নেই। কে সেই বিজ্ঞানী? সেই বিজ্ঞানীর নাম আচার্য জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু মানে যত বোস, এরা সব এইসব বানিয়েছে ফর্মুলা। এটা বোমা তৈরি করতে হবে, টেস্ট করবে এরা। কোথায় কি করা যায় আপনি বলুন না। বিজ্ঞানী, আপনি বিজ্ঞানী মানুষ, উনি বলেন এইটা তো আমার সাবজেক্ট নয় গো নিবেদিতা, এটা আমার সাবজেক্ট নয়, আমার ফিজিক্স সাবজেক্ট। তবে তুমি যদি বলো তাহলে আমি একজনকে রেফার করতে পারি, তিনি হয়তো কিছুটা সাহায্য করতে পারেন। আর করবে প্রেসিডেন্সি কলেজ যাবে, প্রেসিডেন্সি কলেজে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যাবে, এই বিজ্ঞানীকে খুঁজবে, ওরা সব চলবে। কেমিস্ট্রি ল্যাবরেটরি প্রেসিডেন্সি কলেজে চলে যাবে। তখন সায়েন্স কলেজ তৈরি হয়নি, আমি দেখেছি সায়েন্স কলেজ 1914, আমি এটা বলছি 1905-07 কথা বলছি, 6 কথা বলছি, তৈরি হয়। তখন প্রেসিডেন্সি কলেজ ল্যাবরেটরি হচ্ছে সেরা ল্যাবরেটরি ভারতবর্ষের, সব ল্যাবরেটরি, ফিজিক্সের বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সব। তো উনি এসে কার কাছে পাঠিয়েছেন? উনি কার কাছে পাঠিয়েছেন? নাম তো শুনি। কার কাছে পাঠাতে পারবেন? আচার্য জগদীশ চন্দ্র বসু কেমিস্ট্রি ল্যাবরেটরিতে কে ছিলেন তখন প্রেসিডেন্সি কলেজে? কে? হ্যাঁ না, সিভি রমন না, সিভি রমন তো বলে তখন, সিভি রমন 8-10 বছর বয়স। কেমিস্ট্রি ল্যাবরেটরি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার কাছে পাঠিয়েছেন আচার্য জগদীশ চন্দ্র বসু। স্যার আমরা এসেছি আপনার কাছে। ও নিবেদিতা, তুমি এসেছো? আচ্ছা আচ্ছা, কি হয়েছে, কি ব্যাপার? ও স্যার আপনার কাছে তো পাঠালেন, আমাদের ডক্টর বোস আপনার কাছে পাঠিয়েছেন, তো আপনি এই ছেলেগুলোকে নিয়ে এসেছি আমরা, এরা একটা বোমার ফর্মুলা আসতে বাবা আসতে অত্যন্ত স্বাধীনতা সংগ্রামে আমাদের মানে বুকের ব্যাপার, বিবেকের ব্যাপার। তো আমি আর 5-6 মিনিট নেবো, বেশি না, আর 5-6 মিনিটে শেষ করবো। তো এরা একটা বোমার ফর্মুলা করেছে, তো এইটা হবে কিনা আপনি একটু বলবেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায় দেখে বললেন, এটা ডক্টর জগদীশ চন্দ্র বোস পাঠিয়েছে, আমি তো না বলতে পারি না। আমার এই ল্যাবরেটরিতে তোমরা টেস্ট করো, আজ থেকে কাল থেকে হোক আমার এই প্রেসিডেন্সি কলেজের ল্যাবরেটরিতে তোমরা ফর্মুলা অনুযায়ী বোমাটা বানাও। এবার তোমরা বলো কে বড় বিপ্লবী ছিল স্বাধীনতা সংগ্রামে, উল্লাসকর দত্তরা নাকি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশ চন্দ্র বসু? কে কোনদিন শুনেছ আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিপ্লবী ছিলেন? না শোনি। এটা তো বিপ্লবীর চেয়ে বড় কাজ, মানে যে কোনো মুহূর্তে তো পুলিশ ধরতে পারতো ওকে, যে তুমি কেন দিয়েছো ওদের বোমা তৈরির জায়গাটা। এইসব অবদান আমরা ভুলে যাই বিজ্ঞানীদের। যখন সমাজ যেমন ভাবে ডেকেছে বিজ্ঞানীদের, ঠিক সেইভাবে সাড়া দিয়েছেন এনারা। না ওসব আমার নয় বলে পালিয়ে যান ছিলেন, সে রবীন্দ্রনাথ বলেছে না ও আমার না, ও আমি তো সাহিত্যকর্ম করি, আমার না। এইসব করেননি ওনারা, মানুষের জন্য যা ডিম্যান্ড তাই করেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র বললেন, শোনো তোমরা সারা রাত কাজ করবে আর ভোর রাত্রে পালিয়ে যাবে, চাবিটা ফেলে দিয়ে চলে যাবে, একটা কাগজে যেন পড়ে না থাকে, চলে যাবে। পরের দিন আবার দরকারে আসবে, আমি সকালে যখন আবার ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজে ঢুকবো, চাবিটা পেয়ে যাবো, আমি আবার আমার কাজ করবো। সেইভাবেই কাজ হলো, দুটো বোমা তৈরি হলো। এই দুটো বোমা একটা টেস্ট করা হবে। কোথায় করা হবে? খুঁজে খুঁজে পাওয়া গেল এই টেস্টটা করা হবে দেওঘরে একটা জঙ্গলে, একটা বোমা টেস্ট করা হবে। আর একটা আছে, এই টেস্টটা কে ফেলবে? উল্লাসকর তৈরি করেছে, কিন্তু আরেকটা ছোট ছেলে, মোট 5 জন গেছে সেখানে। আরেকটা ছোট ছেলে ছিল, তার নাম প্রফুল্ল চক্রবর্তী, চাকি নয় চক্রবর্তী। সে টিম লিডার, 5 জনের টিম লিডার বারীন্দ্র কুমার ঘোষকে বললেন, দাদা আমি বোমাটা ফেলবো দাদা। মানে ছোট ছোট ছেলেদের কি ঝিল, আমি মারবো ইংরেজ, আমাকে সুযোগ দিন দাদা, আমাকে সুযোগ দিন।
ফাটাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে চিমড়েটা না বললে না, বারিন্দুকে অদ্ভুত বলুন, ঠিক আছে প্রফুল্ল ফাটাবে, উল্লাস তুমি থাকবে, তুমি যেদিন তৈরি করেছো তুমি থাকবে দুইজনে এই মাঝখানে, আর আমরা বাকি যে তিনজন আছি, মোট 5 জন গেছিল, বিভূতি সরকার গেছিলেন, নরিনঞ্জন গুপ্ত গেছিলেন, এরা সব ওপরে আমরা গাছের ওপর উঠে দেখবো কিরকম হয়। ফাটানো হলো 1906-7। বোমাটা ফাটবে, ভয়ঙ্কর কি বোমা বানিয়েছে, 5 কিলোমিটার 5 মাইল তৎক্ষণ যুগে, 5 মাইল জুড়ে তার আওয়াজ ছুটে গেছে। এরা অত্যন্ত খুশি হয়ে নামতে নামতে বলছে সাকসেসফুল সাকসেসফুল, বোমা তৈরি সাকসেসফুল। নামলো এরা সবাই, বাকি 3 জন নেমে দেখছে জঙ্গলের মধ্যে উল্লাস প্রদত্ত এরকম করে হাঁটু গেলে বসে আছে, আর প্রফুল্ল চক্রবর্তী তার কোলে বসে শুয়ে আছে। প্রফুল্ল চক্রবর্তীর মাথাটা পুরো চৌচির হয়ে গেছে, বোমাটা ওর মাথায় স্প্রিংটা ঢুকে গেছে। প্রফুল্ল চক্রবর্তী ইজ ডেড, সমস্ত ব্রেন ম্যাটার বেরিয়ে গেছে। উল্লাস পদার্থ একদম বোবা হয়ে চুপ করে বসে আছে, চারিদিকে তার ইঞ্জুরি, চারিদিকে। বাড়ি দেখলেন, দেখে বললেন উল্লাস করকে তোমরা সবাই নিয়ে এসো, কলকাতা ফিরবো। আর প্রফুল্ল মারা গেছে, ওকে এই জঙ্গলে ফেলে চলে যাবো। প্রফুল্ল চক্রবর্তীকে জঙ্গলে ফেলে ডেড প্রফুল্ল চক্রবর্তী উল্লাস করকে নিয়ে আসবে। কোথায় যাবে? কলকাতায়। কোথায় যাবে? বাঁচাতে হবে, এই বিপ্লবীকে বাঁচাতে হবে, আরো বোমা তৈরি হবে। কোথায় যাবে? কার কাছে চিকিৎসা করতে যাবে? যে ডাক্তারের কাছে যাবে সেই কিন্তু বলে দেবে এই বোমা বাঁধতে গিয়ে পড়েছে। সমস্ত দলটা খারাপ হয়ে যাবে পুলিশের কাছে। কার কাছে গেছিল জানেন? কোন ডাক্তারের কাছে? যে ডাক্তার ওকে চিকিৎসা করেছিল 1 মাস নিজের বাড়িতে রেখে, যাতে পুলিশ জানতে না পারে, চিকিৎসা করেছিল। কে জানেন? সেই ডাক্তারের নাম ইন্দুমাধব মল্লিক, রঞ্জিত মল্লিকের ঠাকুরদাদা। ওর এই ভবানীপুরের বাড়িতে একে রেখে চিকিৎসা করেছিল। কিন্তু আমাদের হেরিটেজ, এই মানসিকতা তৈরি করতে হবে আমাদের প্রত্যেকে। আমি জানি সকলের মধ্যে আছে, তাকে নার্চার করতে হবে, চর্চা করতে হবে, তাহলে ভবিষ্যতে কোনোদিন আমরা ভুলবো না আমাদের পূর্বপুরুষরা কি করে গেছেন, আমাদেরও তাই করতে হবে। এনাকে চেনো? মনমতনাথ চট্টোপাধ্যায়, এম.এন. চ্যাটার্জি, এর নামে রাজাবাজারে আই হাসপাতাল আছে, এম.এন. চ্যাটার্জি আই হাসপাতাল। এনাকে চেনো? কার্তিক চন্দ্র বসু। কার্তিক বসু ওই ব্লাড প্রেশার কমানোর ওষুধ বার করেছিলেন, আবিষ্কার করেছিলেন। কার্তিক বসু সাইকেট্রিক রোগীর ওষুধ বার করেছেন, যাতে মানসিক ধৈর্য তৈরি হয়, মানসিক রোগীদের ভালো হয়, চিকিৎসা হয়, এই তৈরি করেছেন। এনাকে সবাই চেনো? বিধানচন্দ্র রায়। ইনি হচ্ছেন ডাক্তার সুবোধ মিত্র, ইনি ক্যান্সারের প্রভাব প্রতি একজন চিকিৎসক, ক্যান্সার হসপিটালের হাইলাতে ইনি ছিলেন ডাইরেক্টর। পরেরটা দেখেছি একবার, এটা শেষ সাইড, একটা দুটো বেশ। ইনি হচ্ছেন শম্ভুনাথ দে, ইনি আবিষ্কার করেছিলেন, এর নাম গেছে, আপনি জানতে চাইছিলেন ওই নমিনেশন, নোবেল নমিনেশন, এর নামে 2 বার নোবেল নমিনেশন হয়েছিল। ডক্টর শম্ভুনাথ দে ইনি আবিষ্কার করেছিলেন এই যে কলেরার যে জীবাণু, সেটা আবিষ্কার করেছিলেন রবার্ট কক, আগেই বলেছি। কলেরার জীবাণুর ভেতরে টক্সিনটা কোথায় থাকে? কলেরার জীবাণুর ভেতরে টক্সিনটা থাকে, রবার্ট কক বলেছিলেন ব্যাকটেরিয়া বা জীবাণুটার ভেতরে, তার নাম হচ্ছে এন্ডোটক্সিন, এন্ডো মানে ভেতরে। আর ইনি আবিষ্কার করলেন 1959-এ যে না 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 না, টক্সিনটা ভেতরে থাকে না, টক্সিনটা ব্যাকটেরিয়ার ঠিক বাইরে, আউটসাইডে থাকে। এর নাম এক্সোটক্সিন। আউটস্ট্যান্ডিং আবিষ্কার, এতে কলেরা রোগীরা বেঁচে যাবে, লক্ষ লক্ষ কলেরা রোগীরা, এই আবিষ্কারের জন্য। নেচারে বেরোলো তার লেখা, এবং তিনি নোবেল কমিটিতে তার নামে নমিনেশন গেল 2 বার, একবার তাকে দেওয়া হয়নি। অবশ্য তিনি একবার নোবেল কমিটিতে শারদ বক্তৃতা দিতে গেছিলেন, মানে ওই করে ওরা প্রায়শ্চিত্ত করেছিল বলতে পারি, আর নোবেল কমিটি। বেশ, ইনি হচ্ছে সেই শম্ভুনাথ দে। এবং ফরচুনেটলি ইনি আমার মাস্টার চাইছিলেন কলকাতা মেডিকেল কলেজে। ইনি যখন প্যাথোলজির হেড, তখন ইনি আমার মাস্টার আছেন। প্রথম দিনের ক্লাস আজও মনে আছে আমার। প্রথম দিন আমরা তখন 3rd ইয়ারে উঠেছি, 69-70 সালে।
থার্ড ইয়ারে উঠেছি মেডিকেল কলেজে, তখন তিনি পড়াতে আসছেন। আমি কিন্তু জানি এই মানুষটা অলরেডি এই আবিষ্কার করে ফেলেছেন। সেই হচ্ছে সেই শম্ভুনাথ দেব। এনাকে সবাই চিনি আমরা। সুভাষ মুখার্জি, টেস্ট টিউব বেবি, নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল, দেওয়া হয়নি তাকে, মারা গেছেন বলে দেওয়া হয়নি। ইনি হচ্ছেন দিলীপ মহলানবিশ, ওআরএস এর আবিষ্কর্তা। এই ইনাকে হয়তো 5 বার নোবেল প্রাইজ দেওয়ার কথা। কোটি কোটি মানুষকে বাঁচিয়েছেন ওই ওরাল রিহাইড্রেশন সলিউশন আবিষ্কারের জন্য। কোটি কোটি মানুষ এখনো। কবে সেই বার করেছেন 1970-71 সালে। আজও হাজার হাজার লোক এনার ওআরএস বেঁচে আছে। দেওয়া হলো, সেই রিসেন্টলি মারা গেলেন স্যার, সল্টলেকে থাকতেন, রিসেন্টলি মারা গেলেন। মারা যাওয়ার সময় কয়েক কোটি টাকা তিনি দান করে নেবেন। বেশ, ইনি হচ্ছেন আমার আরেক মাস্টারমশাই, আমার শিক্ষক, ক্যান্সারের প্রভাব প্রতিম ডক্টর সরোজ গুপ্ত। তার নামে হাসপাতাল আছে, সবাই জানেন। এই হচ্ছে মধুসূদন গুপ্ত, যিনি প্রথম আসতে পারেন, যিনি প্রথম ডিসেকশন করেছিলেন কলকাতা মেডিকেল কলেজে, শেষ এসেছে প্রথম ডিসেকশন করেছিলেন। তার নাম আবার ফিরে এলাম তাকে। কেন ফিরে এলাম এক্ষুনি জানতে পারবে তোমরা। এই ছবিটা তো আমি এঁকেছি, দেখলেন প্রথমে আছে আঁকাটা, এটা আমি আঁকিনি, এইটাকে দেখেই আমি এঁকেছি ওই ছবিটা। এই ছবিটা এঁকেছিলেন একজন বিদেশি মহিলা, তার নাম মাদাম বেল নস। ওই উপরে লেখা আছে 1849 সালে 1849-এ এই ছবিটা আঁকা হয়েছিল। এই ছবিটার হাইটটা হচ্ছে ওই নিচে থেকে এতটা, ওই নিচে থেকে এতটা, মানে 1.5খানা মানুষের সমান হাইট এই ছবিটা। আর আমি যেটা ওই ছবিটা দেখে এঁকেছি, যেটা মেনুকাজ এখন আছে, সেটা এইরকম হাইট, ওই নিচে থেকে এতটা। যাই হোক, এই ছবিটা কোটি কোটি টাকা দাম হবে। হেরিটেজ মেডিকেল কলেজের লোকগুলো, আমার কলেজ কিন্তু বলতে ভাবতে হচ্ছে, আমরা মেডিকেল কলেজের লোকগুলো এই ছবিটাকে শেষ করে দিল। এই ছবিটাকে নামিয়ে রেনোভেট করবে বলে, মানে চুনকাম করবে আর কি বাড়ি, ছবিটাকে দেয়াল থেকে নামিয়ে গার্বেজে ফেলে দিয়েছিল। যেখানে ভাঙা খাট, ভাঙা চেয়ার এই সমস্ত পড়ে থাকে, সেখানে ছুঁড়ে ফেলেছে। তার উপর ভাঙা খাট, ভাঙা চেয়ার এইসব পড়েছে একটার পর একটা, আর ছিঁড়ে গেছে ক্যানভাস। কোটি কোটি দামে এই সেই ছেঁড়া অবস্থা, এটা অরিজিনাল, ছেঁড়া অবস্থায় চারিদিকে। এই অবস্থায় আমি আবার ছবি তুললাম। এর চেয়েও খারাপ হয়েছে এখন এটা অ্যানাটমি লেকচার থিয়েটারে কোনোভাবে রাখা আছে। আমি ঠিক সময়ে এই ইলেকশনটা চলে যায়, সময়ে আমি এই ছবিটা এখন যে অবস্থা আছে, আমি ইচ্ছে করি ছবিটা আমি মিডিয়াকে জানাবো কি দশা করেছে আমাদের হেরিটেজের এরা। এখনো যদি ওটাকে রেনোভেট করা যায়, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দিয়ে আসবো, কত নেবে? 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, কত নেবে রেনোভেট করতে? মেডিকেল কলেজে যত স্টুডেন্ট আছে, এক্স স্টুডেন্ট, এখনকার স্টুডেন্ট, 1 টাকা করে যদি দিলে দেয়, তাহলে 10 লাখ টাকা দিয়ে কেন করবে না এরা? কোনো সরকারি হেল্প চাই না। আমরা চাই মেডিকেল কলেজ কেন, অন্য সমস্ত কলেজের স্টুডেন্টরা আসুক, অন্য সমস্ত কলেজের ডাক্তাররা আসুক, সবাই এসে বলুন আমরা 1 টাকা করে দেবো, আমরা 10 লাখ টাকা দেবো। সেই দিনের অপেক্ষায় আছি আমি, এই হেরিটেজটাকে বাঁচানোর জন্য। ওই জন্য অ্যারাস বলে হায় কথাটা আমার মুখ থেকে বেরিয়ে আসছে সাইটের মাধ্যমে। এই দুটো বই, এটা আমি রবীন্দ্র পুরস্কার পেয়েছি, রবীন্দ্র পুরস্কার। এই বইটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পুরস্কার পেয়েছি। এই বই আমার বাবা। থ্যাংক ইউ সবাই।